আমি সন্তোষ প্রামাণিক। আমি বর্তমানে সুন্দরবনের অন্তর্গত কোন একটা গ্রামে থাকি। আমি স্মার্টফোন চালানোয় অক্ষম হওয়ার কারণে আমার ভাইপোর মাধ্যমে রাজদীপ বাবুর কাছে আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমি পেশায় একজন মাছ শিকারী ও মাছ চাষী। জীবিকা নির্বাহের জন্য আমাকে জীবনের অনেক রাত নদীতে মাছ শিকারের কাজে কাটাতে হয়েছে। এখন বার্ধক্যজনিত কারণে আর মাছ ধরতে পারি না আগের মতো। বর্ষাকালের রাত, বাড়ি থেকে একটি বর্ষা ও থলে নিয়ে আর সাথে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ি। আসলে বর্ষাকালে নদী থাকে তার উত্তাল রূপে, তাই তখন নদীতে মাছ ধরা সম্ভব হয় না। নদী সংলগ্ন ছোট নালা ও বিলে মাছ ধরছিলাম সেদিন। 4-5টা মাছ ধরলাম। এবার একটু খেয়াল করে দেখলাম যে বিলের মধ্যে আমি আছি বা যেখানে মাছ ধরছিলাম তার দক্ষিণ পূর্ব দিকে জলের মধ্যে ছপ ছপ শব্দ পাওয়া মাত্রই আমি ঘুরে তাকাই আর দেখি ওইদিকে একটি বিশেষ জায়গায় জলের মধ্য দিয়ে বুদবুদ উঠছিল। আমি দেখে ওইদিকে হেঁটে হেঁটে যাই। ওই জায়গায় যাওয়ার মাত্রই আমি ফিল করলাম প্রায় হাঁটু সমান জলের নিচ থেকে কেউ আমার পা চেপে ধরেছে। আমি সে সময় ভয় তো পাচ্ছিলামই, কিন্তু তারপরেও আমি শরীরের সর্বশক্তি দিয়ে পা ছাড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আমি প্রথমে বর্ষাটি আমার পাশে পানির মধ্যে কাদার মধ্যে গেড়ে দিয়ে আমি কিছুটা নিচু হয়ে হাত পানির মধ্যে দিয়ে ওই হাত দুটি ছাড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু আমি যখনই হাত দুটি আমার পায়ের নিচ দিকে নিয়েছি তখনই ফিল করলাম, বিশেষ করে ওই হাত দুটি যখন আমার 2 হাত দিয়ে ধরেছি, আমি বুঝতে পারলাম আরে এ তো শুধু 2টি হাত, সাথে তো কোনো দেহ নেই, শরীরবিহীন 2টি হাত। এই শরীরবিহীন 2টি হাত আমাকে ধরে রেখেছে। কিন্তু সেই শরীরবিহীন হাতের সাথে আমি শক্তি দিতে পারছিলাম না। তাই এক প্রকার আন্দাজ করেই আমার পাশে থাকা বর্ষাটি আবার নিয়ে সজোরে দিলাম এক খোঁচা। আর তখনই নাকি সুরে একটা আর্তনাদ ভরা চিৎকার শুনতে পেলাম। আর তার সাথে আমিও তীব্র যন্ত্রণা অনুভব করলাম, কারণ বর্ষার একটা গজাল আমার পায়ের আঙ্গুলে বেঁধে যায়, আর যার ফলে প্রচন্ড ব্যথা পাই আমি। এরপর আমি ফিল করলাম আমার পা ছেড়ে ওই হাত দুটো মাটির মধ্যে ঢুকে যায়, আর আমি কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে ডাঙায় উঠে পড়ি আর দেখলাম পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। আমি যন্ত্রণার চোটে ওখানেই পা ধরে বসে পড়ি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোঁড়াতে খোঁড়াতে হাঁটা শুরু করি। কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম আমার একটু সামনে থাকা বড়ই গাছ দিয়ে একটা কালো অবয়ব লাফ দেয় আমার সামনে। আমি থমকে দাঁড়িয়েছিলাম এটি দেখে। সে অবয়ব দেখতে ছিল লম্বায় 10 ফুটের মতো, কালো কোট পরা। সেই কোটের ঝুল ছিল তার হাঁটু পর্যন্ত। তার মাথার চুল লাল আগুনের মতো জ্বলছিল, আর মুখে কোনো মাংস ছিল না। দাঁতগুলো বুকের কাছাকাছি পর্যন্ত লম্বা, আর পা দুটো ছিল ঘোড়ার খুরের মতো। হাত দুটোর চামড়া ছিল সাপের চামড়ার মতো। আধো আলো ছাওয়ায় এবং যতটুকু আলো ছিল চাঁদের আলো, তার এই দেহ যেন চকচক করছিল। আর এই আধো আলো ছায়ার মধ্যেই তাকে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই কালো অবয়বটা সাহেবী কায়দায় আমার সামনের রাস্তা এপাশ থেকে ওপাশে 2বার পায়চারি করে, একটু ভাবনার মতো ভান করে। আমাকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শোন, তোর 3 ছেলে মেয়ে আমি জানি। আজ আমার বাচ্চাটা তোর সাথে খেলা করছিল, তুই ওর
ডান হাতটা নষ্ট করে দিলি চিরকালের মতো। তোকে জীবিত ছেড়েছি কেন জানিস? এই বলে ওই অবয়বটি ভয়ানক একটি হাসি দিয়ে ওঠে এবং এরপরে বলে, তুই জানবি কি করে? তোর তো জানার কথা নয়, আমি তোকে জানাচ্ছি, শোন তাহলে। তোর এই কাজের শাস্তি স্বরূপ একে একে তোর বাচ্চাগুলোকে আমি 2-1 দিনের ব্যবধানে আমার খোরাকি বানাবো, মানে আমি খেয়ে ফেলবো তাদেরকে। এমন ভাবে ওদের মারবো যাতে ওদের কোনো শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে না পারিস। অপেক্ষা কর, 2-1 দিনের মধ্যে তোর জীবনকে আমি নরকে পরিণত করে দেব। এই বলে কালো অবয়বটা আমার সামনে এসে আমাকে এত জোরে একটি থাপ্পড় দেয় যার ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে দেখতে পাই আমার বাড়িতে। আমাকে আমার বাড়ির সদস্যরা কি হয়েছে জিজ্ঞেস করে, তখন আমি বলি সব ঘটনা। আমার দাদা আমাকে বলে, চিন্তা করিস না, আমি আজই দাশু গুনিনের বাড়িতে যাব। আমার দাদা দাশু গুনিনের বাড়ি যায়। দাশু গুনিনের বাড়ি ঢোকা মাত্রই দাশু বলে, এ কারে নিয়েছিস? আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না, আমার ক্ষমতার বাইরে এই শয়তানের সাথে লড়াই করা। তখন অনেকবার আকুতি মিনতি করার পর দাশুগুনিন বলেন, আচ্ছা, আমার এক ছাত্র আছে যার নাম নবীনচন্দ্র সারেন। যদি কেউ পারে, ঈশ্বরের ইচ্ছায় নবীনই পারবে। তখন আমার দাদা দাশুকে বলে, আপনি পারলেন না, আপনার শিষ্য কি করে পারবে? দাশুগুনিন তখন একটু রেগে গিয়ে বলেন, ওরে মূর্খ, তোরা সব বুঝতে পারলে তোরা আমার কাছে আসলি কেন? দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তখন আমার দাদা ক্ষমা চান। দাশুগুনিন দাদাকে ক্ষমা করে দেন তার এই আচরণের কারণে বা এই কথার কারণে, এবং তারপর তিনি নবীন তান্ত্রিকের ঠিকানা দেয়। তার ঠিকানা নিয়ে আমরা সবাই বাড়িতে ফেরত আসি। ইচ্ছা ছিল পরদিন নবীন তান্ত্রিকের বাড়িতে সবাই মিলে যাব। সেদিন রাতে যথারীতি অন্য দিনের মতোই কাজ শেষ করে রাতের বেলা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙে আমার 3 বছরের মেয়ের চিৎকারে। আমি চোখ খুলে দেখি আমার স্ত্রী আমার পাশে নেই। আমি কোনো রকমে ব্যথা পা নিয়ে উঠে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাহিরে বের হই। বাইরে বের হয়ে দেখি আমার দাদা, বৌদি সহ পরিবারের সবাই ঘুম থেকে উঠে এসেছে। আর তখনই আমি সহ সবাই আরেকটা আর্তনাদ যুক্ত চিৎকারের আওয়াজ শুনতে পাই। সেই চিৎকারটিও আমার মেয়েরই ছিল। চিৎকারের শব্দটা এসেছিল আমাদের ভাড়ার ঘর থেকে। আমার দাদা আর ছোট ভাই এক দৌড়ে ভাড়ার হারিকেন সহ ভাড়ার ঘরে ঢোকে, আর তারপরই আমি ঢুকি। ভাড়ার ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী একটি লোহার হাত দা দিয়ে আমার বাচ্চাটার দেহ থেকে হাত পা কেটে আলাদা করে, মেয়েটার বুকের পাঁজর আলাদা করে সেখান থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে আর হি হি করে হাসছে মানসিক বিকারগ্রস্ত রোগীর মতো। আর তার পাশে আমার আরো 2টো বাচ্চার আধা খাওয়া লাশ পড়ে আছে। আমি তখন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরার পর দেখতে পাই বাড়ি ভর্তি লোক, আর পাশের ঘর থেকে নারী পুরুষের দ্বৈত কণ্ঠে কিছু ধমকি ভেসে আসছিল। আসলে ওই অবস্থা আমার স্ত্রীকে দেখে সবাই চিৎকার চেঁচামেচি করে, আর আশেপাশের মানুষজন সবাই চলে আসে আমাদের বাড়িতে। আর 10-12 জন পুরুষ মিলে আমার স্ত্রীকে ওখান থেকে সরিয়ে নিয়ে পাশের ঘরে আটকে রাখা হয়। পবিত্র জলে লাল সুতো ভিজিয়ে ওই ঘরের জানালা দরজা বন্ধ করে রাখা হয়েছিল, যাতে ওই শয়তানকে তান্ত্রিক আসা পর্যন্ত আটকে রাখা হয়। ওই রাতে প্রায় 20 থেকে 25 জন মানুষ মশাল হাতে নবীন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন, আর আমাকে জ্ঞানহীন অবস্থা আমার ঘরে আনা হয়। আর আমি সজ্ঞানে আসার পর শুনি এসব ঘটেছে আমার জ্ঞানহীন থাকার সময়কালে। আমি খুব কাঁদছিলাম আমার বউ ও বাচ্চার কথা ভেবে। কে আমাকে এবার বাবা বলে ডাকবে?
কে আমার উপর রাগ করে বলবে আমি বাপের বাড়ি চলে যাব? কে আমাকে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে? কে আমাকে আমি বাজার থেকে ফেরার পর বলবে আমার জন্য লজেন্স এনেছো বাবা? আমি কাদের শোনাবো আমার মাছ ধরার গল্প? আমি কাদের নিয়ে মেলায় গিয়ে জিলাপি কিনে দেব? এইসব ভাবছিলাম আর ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। এমন সময় বাইরে থেকে কয়েকজনের কথা শুনতে পেলাম তারা বলছে, ওই দেখ নবীন তান্ত্রিক এসেছে। তাদের এই কথা শুনে একজনের কাঁধে ভর দিয়ে আমি বাইরে আসি। তান্ত্রিক আমাদের বাড়িতে আসে। তান্ত্রিক উঠানের মাঝে একটি বৃত্ত আঁকে আর তার মাঝে আমার স্ত্রীকে এনে বসায়, আর নিজে একটি বৃত্ত আঁকে আর তার মাঝে বসে এক গোছা ধূপ জ্বালিয়ে সেই ধূপে মন্ত্র পড়ে ফু দিতে থাকে। আমার স্ত্রীর চারপাশে সেই ধূপকাঠি লাগিয়ে দেয়। আমার স্ত্রীর মাঝে থাকা শয়তান বলছিল, তোকে জাহান্নামে পাঠাবো জানোয়ার। তান্ত্রিক তার উপরে বলেন, তুই একটা তুচ্ছ নরকের কীট, তুই আমাকে কি মারবি রে? আমার মৃত্যু ঠিক করে রেখেছেন সর্বশক্তিমান। তান্ত্রিক এবার বলে, তোকে হয় আমি বোতল বন্দি করব, না হলে হত্যা করব, কিন্তু তোর একটা দফা রফা না করে আমি যাব না। তোর সামনে দুটো পথ খোলা আছে, তুই হয় আমার সাথে সমঝোতা করবি, আর না হলে তোকে আমি খতম করে দেব একদম। কোনটা নিবি? মরবি নাকি সমঝোতা করবি? বল কি করবি? আমার স্ত্রীর ভেতরে থাকা সেই শয়তান বলে, আমি কোনোভাবে এই মহিলাকে ছাড়বো না। তখন তান্ত্রিক বলে, আচ্ছা তুই এইবার শেষ, তোর সাথে আর কোনো কথা হবে না, তোকে আর কোনো অনুরোধও করব না। একবার বলেছি, এ পর্যন্তই শেষ। তুই কি ভেবেছিলি তোকে বারবার অনুরোধ করব? সেই সুযোগ তো তুই পাবি না। এই বলে তান্ত্রিক এক বিশেষ প্রক্রিয়া শুরু করেন, আর তিনি একটা পুতুল বের করে সেই পুতুলের উপর তেল বিশেষ মন্ত্র পড়ে ঢেলে দেন। আর তখনই এক বিশাল আর্তনাদের শব্দ করে জ্ঞান হারিয়ে পড়ে যায় আমার স্ত্রী। আর নবীন তান্ত্রিক এই বলে চলে যান যে সব সমস্যার সমাধান হয়েছে, ওই শয়তানকে আমি মেরে ফেলেছি। কিন্তু আমার স্ত্রী চিরকালের মতো বাক শক্তি হারিয়ে ফেলে, কারণ সেই যে শেষ চিৎকার করেছিল, সে এত জোরে চিৎকার করেছিল, তার এই চিৎকারের কারণে আমার স্ত্রীর বাক যন্ত্র নষ্ট হয়ে যায়। আমার স্ত্রী আমাকে কাগজে ভাঙা ভাঙা অক্ষর লিখে জানাতো তার মেয়েদের কথা আর তার অনুশোচনা বোধ। আমার ব্যর্থতা ছিল আমি আমার স্ত্রীকে তার অনুশোচনা বোধ থেকে বের করে আনতে পারিনি। আমার স্ত্রী প্রচন্ড মনোকষ্টে থাকতে থাকতে অসুস্থ হয়ে সে বছরই শোকে দুঃখে মারা যায়। আমি আর নতুন করে বিয়ে করতে চাইনি, কিন্তু সেই খারাপ সময়ের 4 বছর পর আমি আবার বিবাহ করি। এখন আমার 2 ছেলে ও আমার দ্বিতীয় স্ত্রীর সাথে বাকি জীবনটা ঈশ্বরের আশীর্বাদে ভালোই কাটাচ্ছি। এখন আর রাতে মাছ ধরি না, কাজ যা থাকে সন্ধ্যায় শেষ করে বাড়ি ফিরি। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চেষ্টা করবেন গভীর রাতের কাজ পারতপক্ষে উপেক্ষা করার। আমি জানি আমাদের পুলিশ, সিকিউরিটি, গাড়ি চালক, ডাক্তার, নার্স এনাদের রাতে কাজ করতেই হয়। একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, কোনো অলৌকিক কিছুর অনুভূতি পেলে দয়া করে উপেক্ষা না করে ঈশ্বরকে স্মরণ করবেন। উনি সর্বশক্তিমান, উনি রক্ষাকারী, উনি চাইলে সব সম্ভব। আমার সাথে ঘটে যাওয়া ও আমার জানা আরো সত্যি ঘটনা আছে, যা আমি পরবর্তীতে আমার ভাইপোর মাধ্যমে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সন্তোষ প্রামাণিক, আপনাকে খুবই ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি নিজে স্মার্টফোন চালানোয় অভ্যস্ত না হলেও আপনি আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আপনার ভাইপোর মাধ্যমে আপনার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই।
আপনার সাথে যে ঘটনা ঘটেছে আমরা কখনোই চাইবো না সেই ঘটনা কারোর সাথে ঘটুক। আপনার ফুটফুটে 3টি সন্তান মারা গেছে বললে ভুল হবে, তাদেরকে হত্যা করা হয়েছে। আপনার স্ত্রী শোকে দুঃখে অসুস্থ হয়ে মারা গিয়েছে। এই শোক আসলে ভুলবার মতো নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শোক থেকে কিছুটা কাটিয়ে ওঠার তৌফিক দান করেছেন এবং আবার নতুন জীবনে প্রবেশ করে সেই শোক ভুলে থাকতে সাহায্য করেছেন। স্বাগতম প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাতে যাচ্ছি, এই ঘটনাটিও কোনো সুখকর ঘটনা নয়, ভয়ের ঘটনা তো বটেই, কিন্তু এটার এন্ডিংটা মোটেও ভালো নয়, খুবই খারাপ এবং খুবই মর্মান্তিক, ভয়ানক। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আশা করছি পুরো ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবারের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ সালমান, যিনি বর্তমানে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। আর এই ঘটনাটি ওনার পাঠানো আমাদের এই চ্যানেলের দ্বিতীয় ঘটনা। তো ঘটনাটি মূলত উনি শুনেছেন ওনার বন্ধু আসিফের কাছ থেকে। মূলত আসিফের এক চাচাতো বোন, তার নাম হচ্ছে মারিয়া, তার সঙ্গেই এই ভয়ানক ঘটনাটি ঘটেছিল। আর আসিফের বাড়ি পাবনা জেলার শীতলপুর নামক গ্রামে, আর ওনার চাচাতো বোনের বাড়িও সেখানে। আর চাকরির সূত্রেই মূলত আসিফের সাথে শেখ সালমান ভাইয়ের পরিচয়। আর আসিফ আর উনি একই জায়গায় থাকতেন। তো যখন উনি ঘটনাটি শুনেছিলেন, দিনটি ছিল 2021 সালের জুলাই মাসের কোন এক বৃহস্পতিবার, যেহেতু পরদিন শুক্রবার ছুটি ছিল। আর সেদিন রাতে আনুমানিক 10টার দিকে ওনারা মেসের ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিল। তখন সবাই ভূতের গল্প শেয়ার করা শুরু করে। সেখান থেকে আসিফের ঘটনা উনি জানতে পারেন এবং এরপরে এই ঘটনাটি উনি মনে রেখেছিলেন এবং আমাদেরকে শেয়ার করেছেন। ঘটনাটির সূত্রপাত মূলত 2017 সালের মার্চ মাসের কোন এক সময় ঘটেছিল। এটি কিন্তু আসিফ যিনি ঘটনা যিনি মূলত এই শেখ সালমান ভাইকে বলেছেন, তার মতো করে এখন আমরা বলার চেষ্টা করব, তার মতো করে বলতে তার ভাষায় নয়, আমার ভাষায় আমি বলছি, কিন্তু আমরা এখন চিন্তা করব আসিফ ভাই উনি বলছেন ঘটনাটি। তো আসিফ ভাই যখন উনি ওনার চাচা, ওই সময় আবার ওনাদের ওই চাচা বাড়ি এবং ওনাদের একই জায়গায়, একই মোটামুটি পাশাপাশি আর কি। তো সন্ধ্যা হয়ে আসছিল, মশার উৎপাত খুব বেড়ে গিয়েছিল ওই সময়। তো আসিফ ভাইয়ের যে চাচি, তো উনি ওনার মেয়ে আসিফ ভাই চাচাতো বোন মারিয়া, তার নাম ছিল মারিয়া, তার বয়স 14, 15 বা 16 এরকম ছিল, ম্যাক্সিমাম 16 ছিল আর কি। তাকে বলে যে দোকান থেকে দ্রুত কয়েল কিনে আনতে। দোকানটা তার বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, 7 থেকে 8 মিনিটের দূরত্ব ছিল। তো মাগরিবের আজানের কিছু সময় আগের ঘটনা কিন্তু এটি। আর ওই দোকানে যেতে হলে রাস্তার পাশে একটি জঙ্গলের মতো রয়েছে, তো সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে আর কি। জঙ্গলের পাশে রাস্তা রয়েছে, সেখান দিয়ে যেতে হবে। তো তিনি সেখানে যান, মারিয়া সেখান থেকে দোকানে যান, দোকান থেকে ওই কয়েল কিনে বাড়ি চলে আসে, সবকিছু স্বাভাবিক। ওই দিন থেকে 4 থেকে 5 দিন কিছুই হয়নি, একদম স্বাভাবিক। কিন্তু এরপর থেকেই বাড়ির লোকজন খেয়াল করে মারিয়ার আচরণের ব্যাপক পরিবর্তন হয়েছে। সারাক্ষণ হাসি খুশি চঞ্চল মেয়েটা একদম চুপচাপ একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, মেশে না। আর তার খাওয়া অদ্ভুত রকমের বেড়ে গিয়েছিল। আগে যা খেত তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণও সে খেত। এত খাওয়ার পরও দেখা যাচ্ছে যে তার শরীর ভেঙে পড়তে শুরু করছে এবং খুব দ্রুত সে শুকিয়ে যাচ্ছে, ওজন অস্বাভাবিক রকম কমে যাচ্ছে আর কি। আর অস্বাভাবিক অঙ্গভঙ্গি তার। আর আজান শুনলেই কান বন্ধ করে রাখে, 2 হাত দিয়ে কান চেপে ধরে রাখে। আর আজানের সময় এভাবে 2 কান চেপে ধরে কেমন যেন ছটফট করতে থাকে, এপাশ ওপাশ দৌড়াতে থাকে, এমন একটা অবস্থা।
তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাড়ির সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখানো হয়, ডাক্তার অনেকগুলো টেস্টও করান, কিন্তু তার কোনো রোগী ধরা পড়ে না। ডাক্তার যাবতীয় রিপোর্ট দেখে বলে মারিয়া সম্পূর্ণরূপে সুস্থ। পরিবারের লোকরা বলে তাহলে এরকম শুকিয়ে যাচ্ছে কেন? তখন বলে তার ভিটামিনের অভাব পড়েছে। এই কারণে ডাক্তার তাকে বেশ কিছু ভিটামিনের ওষুধ প্রেসক্রাইব করে। তো বাড়ির সদস্যরা সেটাকেই মনে করেন সমাধানের পথ, এই মনে করে সেই ওষুধগুলো কিনে চলে আসেন এবং তাকে রেগুলার সেই ওষুধগুলো খাওয়াতে থাকেন। কিন্তু এর পরেও শরীরের কোনো উন্নতি হয় না এবং আগে যেই বিষয়গুলো হচ্ছিল তার সাথে সেগুলো চলতে থাকে। অস্বাভাবিক হাসি, অস্বাভাবিক রকমের কান্না, ভয়ানক চিৎকার, এই সমস্ত বিষয় কিন্তু একদম স্বাভাবিক না। সেটি অন্য কেউ বুঝতে না পারলে প্রথম যিনি বুঝতে পেরেছিলেন সেটি হচ্ছে আসিফ ভাইয়ের দাদি। আসিফ ভাইয়ের দাদি তার ছেলেকে মানে আসিফ ভাইয়ের কাকাকে বলে যে মারিয়াকে ভালো কোনো কবিরাজ দেখানোর জন্য, কিন্তু ওনার কাকা প্রথম দিকে রাজি হন না। যাই হোক, পরবর্তীতে রাজি হয়েছিলেন। তো ওই দিন বিকেলে একজন কবিরাজের সন্ধান পান কাকা। পরদিন সকালে গিয়ে কবিরাজকে ঘটনা খুলে বললে কবিরাজ পরবর্তী মঙ্গলবার চিকিৎসা করবে বলে রাজি হন এবং ওনাদের বাড়িতে আসবে বলে কথা দেয়। যথারীতি মঙ্গলবার কবিরাজ আসলেন। কবিরাজকে দেখে মারিয়া ছটফট করতে লাগলো। তখন কবিরাজ চাচিকে বললেন যে একটু ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল গরম করে আনতে। কবিরাজের সামনে মারিয়াকে আনা হলো। কবিরাজ সেই গরম করা সরিষার তেল মারিয়ার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দেয় আর তার রিচুয়াল বা মন্ত্র বা এগুলো পড়তে থাকে বিড়বিড় করে। তারপর কনিষ্ঠ আঙ্গুলের নখ চেপে ধরে বলতে লাগলেন, কবিরাজ তুমি কে? সাথে সাথে মারিয়া শান্ত হয়ে যায়, একদম শান্ত। মানে একটু আগে যে মারিয়া ছটফট করছিল, অস্বাভাবিক আচরণ করছিল, চিৎকার করছিল, এখন একদম শান্ত, কোনো শব্দ করে না। অনেকক্ষণ অপেক্ষার পর মারিয়া একটা কর্কশ কণ্ঠে উ উ আ আ এরকম শব্দ করে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ আসিফ ভাইয়ের কাকাকে বলে তার দ্বারা এই কাজ সম্ভব নয়, খুবই শক্তিশালী একটি জিনের খপ্পরে পড়েছে মারিয়া। আর এই জিনটা এতটাই শক্তিশালী যে জিনের বিরুদ্ধে কাজ করলে ওই কবিরাজের প্রাণ বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি। কবিরাজ মারিয়ার চিকিৎসা করতে অস্বীকৃতি জানালেও সে ভালো একজন কবিরাজের সন্ধান দিয়ে যান এবং বলেন যে আপনারা ওই কবিরাজের কাছে নিয়ে যান। তো কবিরাজের পরামর্শ অনুযায়ী নতুন কবিরাজের কাছে আসিফ ভাইয়ের কাকা মারিয়াকে নিয়ে যান। সেই কবিরাজও আসিফ ভাইয়ের কাকাকে বলে দেন যে তার দ্বারা এই কাজ সম্ভব নয়, তিনি এই দুষ্টু জিনকে তাড়াতে পারবেন না। হতাশ হয়ে সবাই ফিরে আসে। আর মারিয়ার শরীর এতটাই শুকিয়ে গিয়েছিল যে তার শরীরের হাড়গোড়ো বেরিয়ে আসতে চাইছে, এমন একটা অবস্থা। মনে হচ্ছে দুর্ভিক্ষ পীড়িত এলাকার সে সদস্য, এমনটা মনে হচ্ছিল। যাই হোক, কিছুদিন পর দেখা দিল আরো একটি সমস্যা। সন্ধ্যার পর মাঝে মাঝে মারিয়া উধাও হয়ে যেত। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে রাস্তার পাশে সেই জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আবার দুপুর বেলায় মেয়ে মানুষ হয়ে সে গাছের মাথায় উঠে বসে থাকত। তেমনি একদিন দুপুর বেলায় মারিয়া তাদের বাড়ির পেছনের কদম গাছে উঠে বসে আছে, একদম উঁচুতে। বাড়ির লোকজন তাকে নামানোর চেষ্টা করে কিন্তু নামে না। সে শুধু রাগে গোঙাতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। তো আসিফ ভাইয়ের ছোট কাকা, যিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তিনি গাছে উঠে মারিয়াকে জোর করে নামিয়ে আসতে চান। কিন্তু গাছে ওঠার পর মারিয়া ছোট কাকার গলা চেপে ধরেন। ছোট কাকা শত চেষ্টা করেও মারিয়ার হাত থেকে তার গলাকে সরাতে পারছেন না। কাকা যেন গলা কাটা মুরগির মতো ছটফট করছে। অবস্থা বেগতিক দেখে আসিফ ভাইয়ের দাদা আজান দেওয়া শুরু করে, আর সাথে সাথে মারিয়া ওর ছোট কাকাকে ছেড়ে দেয়।
তারপরও ছোট কাকা কিন্তু যেহেতু সাহসী মানুষ ছিলেন, তিনি গাছ থেকে নেমে আসেননি। তো আজানের শব্দে মারিয়া ছটফট শুরু করে এবং দুই কান বন্ধ করে ফেলে দুই হাত দিয়ে। এই সুযোগে ছোট কাকা অনেক কষ্ট করে মারিয়াকে নিচে নিয়ে আসে। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনা দুদিন পর একজন তান্ত্রিক ধরনের লোক মারিয়াদের বাড়িতে আসে। তিনি এসে বলেন তিনি মারিয়াকে সুস্থ করে তুলবেন, গ্যারান্টি সহকারে সুস্থ করবেন। বাড়ির সবার অবস্থা এমন যে যে যা বলছে তাই করছে, কারণ মেয়েকে তো সুস্থ করতে হবে। তো বাড়ির সবাই রাজি হন। কবিরাজ বলল তার চিকিৎসা করতে হলে এই বাড়িতে তাকে 3 দিন থাকতে হবে। এতেও বাড়ির সবাই রাজি হন। সেদিন রাতে কবিরাজ বাড়ির সবাইকে জড়ো করে বলেন এখন তিনি মারিয়ার ঘাড়ের জিন ছাড়াবেন। বাড়ির উঠোনে বড় করে একটা গোল দাগ দেন সেই কবিরাজ, এবং সেই দাগ দেয়া বৃত্তের বাইরে সবাইকে দাঁড়াতে বলেন। বৃত্তের মাঝে কাঠ দিয়ে আগুন জ্বালান তিনি। সেখানে বসে মন্ত্র পড়তে থাকেন। একটু পর তার সামনে মারিয়াকে বসানো হয়। তান্ত্রিক মারিয়াকে প্রশ্ন করতে থাকে, কিন্তু মারিয়া কোনো উত্তর দিতে চায় না, বরং মারিয়া রেগে আরো ক্ষেপে যায়। সে গড়গড় আওয়াজ করতে থাকে কিন্তু কোনো কথা বলে না। অবস্থা বেগতিক দেখে তান্ত্রিক মারিয়াকে ঘরে নিয়ে যেতে বলে। তান্ত্রিক ওখানে উপস্থিত সবাইকে বলে যে তার 3টা ছাগলের মাথা লাগবে, আর এই জিন নাকি অনেক শক্তিশালী, তাই তাকে দক্ষিণা হিসাবে, মানে এই জিন ছাড়ানোর দক্ষিণা হিসাবে ওই তান্ত্রিককে 20,000 টাকা দিতে হবে। তো আসিফ ভাইয়ের কাকা রাজি হয়ে যান, কারণ তার মেয়ের সুস্থতা বলে কথা। পরদিন সকালে আসিফ ভাই এবং ওনার ছোট কাকা, যে মারিয়াকে ওই যে গাছ থেকে নামিয়ে এনেছিল, সেই ছোট কাকা, তারা বিভিন্ন গোস্তের দোকানে গিয়ে ছাগলের মাথা খুঁজতে থাকে। কিন্তু ওই বাজারে সাধারণত ছাগল জবাই খুবই কম হতো। তো ওই দিন অনেক ঘোরাঘুরি করার পর 2টো ছাগলের মাথা তারা পেলেও সেই দোকানদার, মানে ওই ছাগল যিনি জবাই করছেন, সে কিছুতেই ওই ছাগলের মাথা বিক্রি করবে না। বলে না, বিক্রি করবো না, এটা আমি খাবো। তখন জিজ্ঞেস করে যে তাহলে বিক্রি করবেন না, সবাই তো বিক্রি করে, আপনি রেখে দিয়েছেন কেন? তখন বলে যে গ্রামে ছাগলের মাথাগুলো সাধারণত সাধারণ মানুষজন খায় না, অনেকেই এই কবিরাজি কাজের জন্য কিনতে আসে। আর এই কবিরাজি কাজের জন্য যদি এই ছাগলের মাথা বিক্রি করা হয়, তাহলে যিনি বিক্রি করছেন তার নাকি ক্ষতি হয়। এই কারণে সে বিক্রি করতে চায় না। তারপর ছোট কাকা এবং আসিফ ভাই অনেক অনুরোধ করে সব বিষয় খুলে বলার পরেও সে বিক্রি করতে রাজি না। অবশেষে ওই ছাগলের মাথা বিক্রেতা যিনি, মানে ছাগলের মাংস বিক্রেতা যিনি, তিনি যখন বুঝতে পারলেন এদের এই জিনিসটা দরকারি, সুযোগ বুঝে সে 8,000 টাকা চেয়ে বসেন। কিছুতেই দাম কমান না। অবশেষে 7,000 টাকা দিয়ে সেই 2টো মাথা এবং আরো কিছু টাকা দিয়ে অন্য আরেকটা দোকান থেকে অনুরোধ করে আরেকটা ছাগলের মাথা কিনে নিয়ে আসে। অথচ কিন্তু এই টাকা দিয়ে ছাগলই কিনে ফেলা যায়, কিন্তু অবস্থা এমনটা ছিল দ্রুত নিয়ে আসতে হবে, যেহেতু চিকিৎসা করাতে হবে, এসব বিষয় তাদের মাথায় কাজ করছিল না। তো যাই হোক, এরপর তান্ত্রিক মারিয়ার বাবা, মানে বড় কাকার কাছ থেকে অগ্রিম 6,000 টাকা নিয়ে তার কাজ শুরু করেন। বলে রাত 10টা নাগাদ তিনি এই 3টা মাথা বাড়ির 3 দিকে রেখে আসবেন, এবং তিনি সেটা রেখেও আসেন। তান্ত্রিক বলেন তার সাধনার জন্য আলাদা রুম লাগবে, আর আজ রাতেই তিনি জিন ছাড়াবেন, মানে ওই রাতে আর কি। তো মারিয়া সহ সবাই এক রুমে, আর পাশের রুমে তান্ত্রিককে দেওয়া হলো সাধনা করার জন্য, তিনি সাধনা করবেন। তান্ত্রিক রুমে ঢোকার আগে সবাইকে বলে যে গভীর রাতে তিনি দরজা খুলে বাড়ির 3 দিকে রেখে যাওয়া 3 ছাগলের মাথা নিয়ে আসবেন। তখন যদি কেউ বাইরে বের হয় তাহলে অনেক ক্ষতি হতে পারে তাদের, সুতরাং কেউ বাড়ির থেকে যেন বাইরে না বের হয়। এই বলে তান্ত্রিক রুমে প্রবেশ করলো। গভীর রাতে তান্ত্রিক দরজা খুলে ছাগলের মাথা আনতে গেল, কিন্তু ঘন্টাখানিক হয়ে যায়, তান্ত্রিক আর ফেরত আসে না। দেখতে দেখতে ফজর আজান দিয়ে দেয়। ভাই লোকজন সকালে ছাগলের 3টা মাথা বাড়ির 3 পাশে দেখতে পায়, কিন্তু তান্ত্রিককে আর দেখতে পায় না। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? তান্ত্রিককে জিনে মেরে ফেলেছে? না, এই তান্ত্রিকটা ছিল একটা ভণ্ড। সে ওই পরিবারের বিপদ দেখে সুযোগ নিয়ে
তাদেরকে বোকা বানিয়ে সে ওই রাতের বেলা ছাগলের মাথা আনার কথা বলে সে টাকা নিয়ে সবাইকে ঠকিয়ে ভেগে চলে গেছে। যাই হোক, এদিকে তো মারিয়ার অবস্থা খুবই খারাপ, যেন মৃত্যু তাকে ডাকছে। কিছুদিন পর মারিয়াদের বাড়িতে একজন স্থানীয় হুজুর আসেন। হুজুর এসে কাকাকে, মানে আসিফ ভাইয়ের যিনি বড় কাকা, তাকে এক হুজুরের ঠিকানা দেন এবং সেখানে যেতে বলেন। আর এই কয়েকদিনে বাড়ির লোকের কাছে মারিয়ার বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তার এই পাগলামির বিষয়টি। আর তারা বুঝতে পেরেছেন যে আর কোনো কবিরাজ দেখিয়ে তার লাভ হবে না। কিন্তু তারপরেও দেয়ার ঠিকানা অনুযায়ী সেই হুজুরের কাছে যান। হুজুরের বাড়ি নারায়ণগঞ্জের চাষারায়। যথারীতি মারিয়াকে হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর মারিয়াকে দেখেই বলে যে আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এই রুগীকে জিন থেকে মুক্ত করা গেলেও তার যে ক্ষতি হয়েছে সেটা থেকে মুক্ত করা হয়তো আর কখনো সম্ভব হবে না। তো যাই হোক, তবুও তিনি আশ্বাস দেন যে তিনি চেষ্টা করবেন। এদিকে মারিয়া কিছুতেই হুজুরের সামনে যেতে রাজি হয় না, মানে দূরে দূরে থাকে, কাছে যায় না সহজে। হুজুর মারিয়াকে অনেক প্রশ্ন করে, কিন্তু মারিয়া শুধু আ আ উ উ এরকম করতে থাকে, কোনো কথা বলে না। কিন্তু জিন যখন থাকে না তখন সে কথা বলে। কিছু সময় পর হুজুর বললেন যে একদিন মারিয়া ভরা সন্ধ্যাবেলায় মশার কয়েল কিনতে দোকানে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে আসার পথে ওই জঙ্গলের পাশে একটি দুষ্টু জিন তার পিছু নেয় এবং ওর উপর আসর করে বসে, এবং তখন থেকেই এই দুষ্টু জিনটি তার সাথে আছে। কিন্তু এই জিনটি অনেক শক্তিশালী হলেও সে বোবা হলেও সে শিক্ষিত এবং নিজে ক্ষমতা বলে এতটাই শক্তি অর্জন করেছে যে স্বাভাবিক কোনো মানুষ বা কবিরাজের পক্ষে তাকে আটকানো অপ্রতিরোধ্য। শুধু তাই নয়, তার সমকক্ষ কোনো জিনও তাকে আটকাতে পারবে না। এখন উপায় কি? কিন্তু হুজুর বলেন যে তিনি মারিয়াকে আল্লাহ তাআলা চাহেন তো সুস্থ করে তুলবেন। কারণ হুজুর বললেন যে ওনার সাথে যে জিন রয়েছে সে আরো ক্ষমতাধর। কারণ হচ্ছে মারিয়াকে যেই জিনটি ধরেছে, এই জিনটি তার সাথে থাকা যে জিন রয়েছে তারই ছাত্র। সুতরাং যেহেতু মারিয়ার সাথে থাকা জিনটি হুজুরের সাথে থাকা জিনের ছাত্র, সুতরাং এই বিষয়টি সমাধান করাটা তার জন্য খুব একটা বেশি কঠিন হবে না। হুজুর ছিলেন অনেক সুন্দর চেহারার এবং এ কাজ করার জন্য হুজুর কোনো ধরনের কোনো টাকা দাবি করেননি যে তাকে কোনো টাকা দিতে হবে। হুজুর বললেন যে আপনারা চলে যান, মারিয়া সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তিনি শুধু একটি পাত্রে কিছু পানি পরে ফু দিয়েছিলেন এবং বললেন যে জাস্ট খালি 3 দিন খাবা তুমি, আর কিচ্ছু না, তুমি সুস্থ হয়ে যাবা। অদ্ভুত ব্যাপার হলো এরপর থেকে মারিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তার ভগ্ন শরীর আবার ঠিক হতে শুরু করে। বাড়িতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে না, যে গাছে ওঠা বলেন, অস্বাভাবিক রকমের চিৎকার, কান্নাকাটি, আজান দিয়ে দিলে পরে যে কান চেপে ধরা, এই ধরনের কোনো ঘটনা ঘটে না, একদম স্বাভাবিক। বাড়ির সবাই অনেক খুশি, কারণ মারিয়া সুস্থ হয়ে গেছে। মারিয়া আবার স্কুলে যাওয়া শুরু করে এবং তার নর্মাল জীবনের মধ্যেই সে আবার চলে যায়। কিন্তু কে জানতো যে আরো ভয়ানক ঘটনা অপেক্ষা করছে। 4 মাস পর কোন এক সময় হঠাৎ একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় মারিয়ার শরীরে খিঁচুনি শুরু হয় এবং খিঁচুনি দিয়ে রক্ত বমি শুরু করে। সে দ্রুত তাকে হসপিটালাইজড করা হয়। মারিয়ার খিঁচুনির কারণে তার হাত পা বাঁকা হয়ে আসছিল, চোখগুলো এত বড় বড় হয়ে গিয়েছিল মনে হচ্ছে একটা ভয়ঙ্কর চেহারা। হসপিটালে নেয়ার 2 ঘন্টার মধ্যে মারিয়া মারা যায়। ডাক্তারের রিপোর্টে দেখা যায় মারিয়ার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অধিকাংশ সব নষ্ট হয়ে গিয়েছিল। একটি মাত্র মেয়ে, তার একটি মেয়ে ছিল আসিফ ভাইয়ের বড় কাকার। মেয়েকে হারিয়ে কাকা প্রায় পাগল হয়ে গেল। মোটামুটি মাসখানেক পর যখন কিছুটা সব স্বাভাবিক হয়ে গেল, তারপর কাকা সেই হুজুরের কাছে গেলেন। তখন সেই হুজুর বলেন, আমি তো আগেই বলেছিলাম আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ওই দুষ্টু জিনটি মারিয়ার যে ক্ষতি করেছে সেটি তো আর রিকভার করা সম্ভব না। আমি তো শুধু সেই দুষ্টু জিনটাকে তাড়িয়েছি, আর ওই জিনটি মারিয়ার শরীরের ভিতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ড্যামেজ করে দিয়েছে, যার কারণে মারিয়ার মৃত্যু হয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।
এই ঘটনা থেকে কিন্তু আমরা একটি বিষয়ে শিক্ষা পাই, এবং আশা করছি এই ঘটনাটি মানে এই শিক্ষণীয় বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা অনেক আগে থেকেই অনেকেই জানেন। সেটি হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চা এবং নারী এদেরকে কোনোভাবেই বাসার বাইরে যেতে দেওয়া উচিত না। তবে মাগরিবের আজান হয়ে গেলে যখন একটু অন্ধকার হয়ে আসবে তখন প্রয়োজনে যেতে পারে, কোনো সমস্যা নেই। ওই সময়টাতে সবাইকে ঘরে থাকতে হবে। এমনকি আমরাও খুব প্রয়োজন ছাড়া ওই সময়টাতে বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। আমরা পুরুষ মানুষের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক কম থাকে, কিন্তু অবশ্যই নারী এবং শিশুদের ক্ষেত্রে হাদিসে স্পেশালি শিশুদের কথা উল্লেখ আছে যে আজানের মাগরিবের সময় আর কি বাচ্চাদেরকে ঘরে রাখা, যখন আজান হয়ে যাবে আজানের কিছু সময় পরে তখন প্রয়োজনে বাইরে বের করতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই সময়টাতে অনেক দুষ্টু জিনেরা তারা ঘোরাফেরা শুরু করে, তারা মুক্ত হয়ে যায়, তারা ঘোরাফেরা শুরু করে, এবং ওই সময় যাকে তারা সামনে পায় তাকেই আসর করার চেষ্টা করে। এই ঘটনাটি মারিয়ার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের দুটি ঘটনাই আপনাদের ভালো লেগেছে। এই ঘটনার সময়কাল কিন্তু 90-এর দশকের কোন একটা সময় হবে, উনি এক্সাক্ট সালটা আসলে এরকম করে বলতে পারেন নাই। তো দাদা কি করতেন, উনি কিন্তু মৃত লাশ গোসল করাতেন। আর একটা মানুষ 30 বছর বেশি সময় ধরে গ্রামে লাশ গোসল করান, তাহলে তার সাথে তো ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এই ঘটনাটিও ওই লাশ গোসল করিয়ে আসার সময় ঘটনা। তো 90-এর দশকের কোনো একটা দিনে আব্দুর রশিদ দাদা লাশ গোসল করাতে যান। তো উনি পরন্তু বিকেলবেলা ওই লাশ গোসল করার জন্য বাসা থেকে রওনা করেছেন। তো গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে এগিয়ে যেতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি মেঠো পথ বেয়ে বেয়ে যেতে যেতে একটা বড়, এটাকে তাল ভিটা বলে, তাল ভিটা পরে পথে, তো ওই দিক দিয়ে গিয়েছেন। তো তিনি গিয়ে সন্ধ্যার দিকে ওই যেই মৃত বাড়ি সেখানে পৌঁছান। তারপর তিনি তার মতো করে লাশকে ঘরের বাইরে নামিয়ে লাশকে গোসল করিয়ে কাফন পরিয়ে ঠিক যেভাবে শেষ বিদায় দেওয়ার জন্য যা যা করার দরকার তিনি সেটাই করেন। আর এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হয়ে আসলো, দাফন কাফনও হয়ে যায় জানাজা হয়ে। উনি সবকিছু শেষ করেই যখন রওনা দিবেন তখন রাত বেজে যায় আনুমানিক 11টা সাড়ে 11টার মতো। আর 90-এর দশকে এই গ্রামগুলোতে রাত 11টা সাড়ে 11টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে, আশেপাশে কোনো মানুষজন নাই। তো দাদা রওনা করেছেন বাড়ির পথে। আর আমরা তো আগে বলেছি আব্দুর রশিদ দাদা তো ছোটবেলা থেকেই অনেক সাহসী মানুষ একজন। তো উনি হাঁটা ধরলেন মৃত বাড়ি থেকে তখনকার মতো বিদায় নিয়ে। হাঁটতে হাঁটতে মৃত বাড়ি ছাড়িয়ে বেশ কিছুটা দূরে চলে এসেছেন। রাস্তাঘাটে মানুষজন তো দূরের কথা, একটা শেয়াল কুকুরের সাথেও ওনার দেখা হয়নি, এমনকি তাদের কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদের আলো বেরিয়ে এসেছে মেঘমালার ভেতর দিয়ে। আকাশে মেঘ ছিল, মাঝে মাঝে চাঁদ ঢেকে যাচ্ছে, বের হচ্ছে চাঁদ, এরকম আর কি অবস্থা। তো সেই আলোতে দাদা তার মতো করে এগিয়ে চলছেন। হাতে আসলে ওনার কোনো টর্চ লাইট ছিল না ওই সময়। তো এভাবে বেশ কিছু দূর উনি এগিয়ে আসলেন। এতক্ষণে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি। উনি যখন সেই তাল ভিটার কাছে চলে আসছেন তখন মূলত এই ঘটনার সূত্রপাত। বলা বাহুল্য যে এই মেঠো পথ ধরে যে রাস্তাটা তার বাড়ি দিকে গেছে ঠিক সেই রাস্তাটি আবার ওই তাল ভিটার মধ্যখান দিয়ে চলে গেছে, মানে ডানে বায়ে দুই পাশেই তাল ভিটা। আর দাদাকে যেতে হলে ওই গভীর রাতে তাল ভিটার ভিতর দিয়েই যেতে হবে। উনি কিন্তু জানতেন যে এই তাল ভিটায় অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটেছে। তো দাদা বুকের সাহস রেখে গিয়েছিলেন তাল ভিটার রাস্তা দিয়ে। তিনি যখন তাল ভিটার মাঝখান বরাবর আসলেন তখন তিনি দেখলেন ওই তাল ভিটার মাঝখান দিয়ে যে পথ, ওই পথের ঠিক পাশে একটা তাল গাছ, আর ওই গাছের সাথে হেলান দিয়ে কালো একটা অবয়ব বসে আছে আর গো গো শব্দ করছে, আর তার মুখটা কিছু একটা দিয়ে ঢাকা মনে হচ্ছে। উনি বুঝতে পারলেন যে এই অবয়বটা মূলত ঘুমাচ্ছে। মূলত তার ঘুমানোর ফলে এক ধরনের নাক ডাকার শব্দ, ওই শব্দটা হচ্ছে। তার মুখটা ঢাকা হলেও এই অবয়বটার সাইজে ছিল অনেক বড়, আর হাত পা দেখেই মনে হচ্ছে এটা একটা দানব আকৃতির একটা হাত পা। মানে একটা মানুষের আকার যদি স্বাভাবিক মানুষের আকার থেকেও
20 গুণ বড় হয়, সেটা কেমন হবে? ঠিক ওই রকম। তো দাদা এই জিনিসটা দেখে বুঝতে পারলেন যে দৌড় দিলে এই জিনিসটা ঘুম থেকে উঠে যেতে পারে, শব্দ হতে পারে, আস্তে আস্তে পা টিপে 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 এই জায়গাটা পার হতে হবে। পরে একটা নিরাপদ দূরত্বে গেলে ওইখান থেকে উনি দৌড় দিবেন। আর উনি এটাও জানতেন যে এই টাইপের জিনিসগুলো অধিকাংশ সময় মানুষের ঘাড় মটকে দেয়। আর আরেকটা জিনিস করে যে এরা যদি বুঝতে পারে যে মানুষ দৌড় দিয়েছে, পেছন থেকে এমন এক ধরনের শব্দ সৃষ্টি করে যার ফলশ্রুতিতে সে যদি দোয়া দুরুদ পড়ে, দোয়া দুরুদ পড়া ভুলে যায়। আর ভুলে গেলে যে অবস্থাটা হবে সেটা হলো তখন এই অবয়বটা তার উপর আক্রমণ করতে পারে। তো উনি তো পা টিপে টিপে আস্তে 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 ওই জিনিসটাকে ক্রস করে এগিয়ে যাচ্ছেন। তো উনি এগিয়ে যাচ্ছেন, একবার সামনে তাকান আর ডান পাশে ওনার ওনার যে পাশটাতে ওই অবয়বটা ছিল ওই অবয়বটার দিকে তাকাচ্ছেন, ওইটা উঠে গেল কিনা। তো আস্তে আস্তে ওই জিনিসটা যেখানে শুয়েছিল বা হেলান দিয়ে ঘুমিয়েছিল উনি ক্রস করে চলে গিয়েছেন। কিন্তু ওরকম গো গো শব্দ, নাক ডাকানো শব্দ হচ্ছে। উনি চিন্তা করে, যাক বাবা বাঁচলাম, ওইটা ঘুমাচ্ছে, এখন দেই একটা দৌড়। তো উনি যখন দৌড় দেবেন কেবল হঠাৎ করে পিছন থেকে ধাপ 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 এরকম পায়ের আওয়াজ শোনা যায়। এখন যে সে শব্দ নাই, মনে হচ্ছিল যে ভূমিকম্প ওখানে হচ্ছে। একসাথে 20-25টা হাতি যদি মাটির উপর লাফানো শুরু করে এবং পা দিয়ে মাটির উপর আঘাত করতে থাকে, কেমন মনে হবে ওই রকম শব্দ হচ্ছে। দাদা বুঝতে পারলেন যে এই অবয়বটা এখন বুঝে গেছে যে আমি ওকে ক্রস করে ফেলছি। এখন এই শব্দ করছে যাতে করে আমি কোনো দোয়া দুরুদ পড়লেও যেন সেটা ভুলে যাই। এখন দাদা তো তখন শিশুবেলায় বা কৈশোর বয়সে উনি নামাজ কালাম না পড়লেও পরবর্তীতে তো উনি নামাজ কালাম বা দোয়া দুরুদ উনি সবই শিখেছেন, পড়েছেন, যেটা এখনো করেন উনি। উনি তো দোয়া দুরুদ পড়ে শরীর বন্ধ করে উনি দিয়েছেন এক দৌড়। দাদা চিন্তা করছেন যে এখন কোনোভাবেই হুঁশ হারানো যাবে না, আল্লাহর উপর ভরসা করে সাহস ধরে রাখতে হবে। আর উনি চিন্তা করছেন এই বুঝিয়ে এসে ওনার ঘাড়ের এখানে খপ করে ধরে আর ঘাটটা মটকে দেয়। কারণ ওই ধূপ উনি যতই আগাচ্ছিলেন ওই ধূপ ধাপ আওয়াজটাও কিন্তু ওনার সাথে সাথে আসছিল, এমন একটা অবস্থা। তাহলে ভয় লাগাটাই কি স্বাভাবিক নয়? তো দাদা তো দৌড় দিয়েছেন, দোয়া দুরুদ পড়ছেন, আল্লাহর নাম নিচ্ছেন। এটা করতে 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 করতেই উনি ওনার বাড়িতে চলেও আসেন। বাড়িতে এসে তো ডাকাডাকি শুরু করে দিয়েছেন যে এই কে কোথায় আসো, বের হো বের হো। তো বাড়ির লোকজন বের হয়ে আসছে। বের হয়ে আসার পর বলেন যে এই ঘটনা, আমি তো এই আসার সময় এই জিনিসটা দেখছি। আর যেহেতু উনি লাশ গোসল করিয়ে এসেছিলেন তখন পরিবারের কয়েকজনকে বললেন যে পানি গরম করো, গোসল করে তারপর ঘরে ঢুকি। এমনিতেও গ্রামে একটা কথা প্রচলিত আছে যে বাইরে থেকে ভয় পেয়ে আসলে হালকা গরম পানিতে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয়। আর তাছাড়া উনি এমনিতে তো লাশ গোসল করিয়ে আসছিলেন, ওইখান থেকে তো গোসল করার সুযোগ পান নাই। তো যার ফলশ্রুতিতে উনি গোসল এমনিতেও করতেন। তো উনি গোসল করে তারপরে ঘরে ঢোকেন। আর এই ঘটনার পর কিন্তু দাদার কোনো জ্বর আসে নাই বা অসুস্থ হয়েছেন, বিষয়টা এরকমও না। অ্যাজ ইউজুয়াল উনি স্বাভাবিকই ছিলেন। তো আব্দুর রশিদ দাদা আমাদের এই যে দুটো ঘটনা যেটা আমরা বললাম, এটাও হয়তো বা ইনশাল্লাহ উনি শুনবেন। শোনার পর আশা করছি উনি খুশি হবেন এবং আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। তো প্রিয় লিসেনার্স, এভাবেই আপনাদের কাছ থেকে আমাদের সেই গ্রামের সোদা মাটির গন্ধ লেগে আছে সেই ঘটনাগুলো আমরা বেশি বেশি করে চাই। এই ঘটনাটি ঘটেছিল ওনার আপন বড় খালা মোসাম্মদ শামসুন নাহার ওনার সাথে। এই ঘটনার সাথে জড়িত এই শামসুন নাহার আন্টিরই আর এক মেয়ে, যার নাম হচ্ছে কেয়া। ঘটনাটি মূলত উনি ওনার নানির কাছ থেকে শুনেছিলেন, পরবর্তীতে আরো বিস্তারিত সংগ্রহ করে পুরো ঘটনাটি উনি অডিও ক্লিপ আকারে পাঠিয়েছিলেন। নানির 5 জন মেয়ে, তার মধ্যে সবচাইতে বড় হচ্ছে এই শামসুন নাহার খালা। আর এই মাসুদানা ভাইয়ের মা হচ্ছে 4 নম্বর, মানে ওনার মায়ের আগে আরো 3 জন বোন রয়েছে। ওনার নানির নাম হচ্ছে সায়রা বানু। এই ঘটনাটা প্রথম ওনার নানির কণ্ঠে রেকর্ড করে পাঠানোর পর আমরা অনেক কথাই বুঝতে পারিনি, তারপরে উনি নিজে রেকর্ড করে পাঠিয়েছিলেন। তো যাই হোক, চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 1985 থেকে 90-এর মধ্যবর্তী একটি সময়, মানে একদম যখন শুরুটা হয়। এই শামসুন নাহার আন্টি, ওনার বিয়েটা হয়েছিল একদম হঠাৎ করে।
পারিবারিকভাবে ওরকম প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই হয়ে যায়। মানে হঠাৎ করে কথাবার্তা হচ্ছে, ইনস্ট্যান্ট বিয়ের সিদ্ধান্ত হয়ে যায়। উনিও অ্যাস্টনিস্ট হয়েছিলেন, এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হয়। আবার ওনার পরিবারের সদস্যরা যে এটা রাজি ছিল বিষয়টা এরকম না, কিন্তু ভাগ্যে যদি থাকে এইভাবে অনেক সময় কাকতালীয়ভাবে হয়েও যায়। মূলত এই শামসুন নাহার খালার যিনি বাবা, মানে মাসুদ রানা ভাইয়ের নানা, তো নানার পরিচিত একজন ব্যক্তি হঠাৎ করেই নানার কাছে আসেন, বলেন যে তোমার মেয়েকে বিয়ে দিবা, আমার সন্ধানে একটা ভালো ছেলে আছে। আর ওই ছেলের সম্পর্কে যখন বিস্তারিত কিছু বলা হয়, তখন নানা বলেন যে আসলে তোমার মুখে তো শুনলাম, ওই ছেলের পরিবার সম্পর্কে তো একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে, আমি তো আসলে ওকে চিনি না, ওর পরিবারকে ওইভাবে চিনতে পারছি না, তোমার মুখ থেকে যতটুকু শুনতে পাচ্ছি। তখন ওই লোকটি বলে, আরে এত কিছু খোঁজ খবর নিতে হবে না, আমার পরিচিত ছেলে খুবই ভালো, বিয়ে দিয়ে দাও, রাজি হয়ে যাও, আজকে বিয়ে দিয়ে দিই। শামসুন নাহার খালার বয়স কিন্তু তখন বেশি ছিল না, সর্বোচ্চ 15-16 এরকম হবে আর কি। গ্রামে তো দেখা যাচ্ছে অল্প বয়সে অনেকের বিয়ে হয়ে যায়, সেই 85 থেকে 90 সালের মধ্যবর্তী এরকম একটা সময়, তো তখন এরকম অল্প বয়সে বিয়ে হওয়াটা অনেক স্বাভাবিকই ছিল বলতে হবে। আর ওই সময় কিন্তু গ্রাম এলাকায় যৌতুক প্রথার বেশ প্রচলন ছিল। তো যিনি বিয়ের প্রস্তাবনাটা নিয়ে এসেছিলেন উনি জানান যে ওই ছেলে পক্ষের কোনো ডিমান্ড নাই, মানে যৌতুকের কোনো ডিমান্ড নাই। তখন গ্রামে এই নো ডিমান্ড এই ধরনের বিয়ে চিন্তা করাটা একটু কঠিন ছিল। এখনো যে যৌতুক নেওয়া হয় না তা কিন্তু না, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে খুশি করে দেওয়ার কথা, খুশি হয়ে দেওয়ার কথা, যে খুশি হয়ে যা দিবেন সেটাই নিব, জোর জবরদস্তি নাই, এরকম ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু যৌতুক এখনো নেওয়া হয়। কিন্তু ওই জায়গাতে কোনো যৌতুকের প্রসঙ্গই ছিল বলে কিচ্ছু দিতে হবে না। এতে করে পরিবারের সদস্যরা অবাকই হন। আর যেহেতু নো ডিমান্ডের একটা ব্যাপার ছিল, মানে কোনো কিছু তারা নেবেন না, তাই ওনারাও ওই বিষয়টাতে খুব একটা আপত্তি করেন নাই। আর গ্রামের বাড়ি খুব বেশি দূরে ছিল না, একদম কাছাকাছি ছিল। তো বাড়িটা ছিল হলো চর ঠুটা পাইকর নামক স্থান, যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন আর কি। তো বিয়ে হয়ে যায়। আর বিয়ের সময় বলা হয় যে ছেলে আপাতত এখন বউকে তুলে নিয়ে যেতে পারবে না, মাসখানেক এই বাড়িতেই থাক, পরে আলাদাভাবে ঘরটর তুলে তারপর নিয়ে যাবে। তো এই বিষয়ে তারা সম্মতি দেন, যেহেতু হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, অতটা আয়োজন করা হয়নি। বিয়ের রাত্রে খালু তার শ্বশুর বাড়িতে, মানে এই খালার বাড়িতেই রয়ে যান। এরপর প্রায় 2 মাস হয়ে যায়, খালাকে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়ার কোনো নাম নিশানাই পাওয়া যাচ্ছে না। 2 মাস স্বাভাবিকই ছিল, খালু কোনো সমস্যা ছিল না। তো খালুর নাম ছিল হচ্ছে কেরামত খালু। 2 মাস পর খালুর আচার আচরণে অদ্ভুত রকমের পরিবর্তন আসতে থাকে। এমনিতে যে খালু কোনো নেশা জাতীয় দ্রব্য উনি গ্রহণ করতেন বিষয়টা এরকম না, উনি বিড়ি সিগারেট পান এগুলো কিছুই খেতেন না, কিন্তু ওনার আচার আচরণ হঠাৎ করে এগ্রেসিভ, মানে খুব আক্রমণাত্মক হতে থাকে। মেজাজ খুব তিরিক্ষি হয়ে থাকে, অল্প কথায় তার মেজাজ বিগড়ে যায়, এমন একটা অবস্থা। ওনার সাথে কথাই বলা যায় না। 2 মাস পর এরকম অবস্থা হতে হতে এমন একটা পর্যায়ে যায় যে কথায় কথায় খালার গায়ে হাত তুলতেও খালু দ্বিধাবোধ করেন না। এখন খালু আছেন তার শ্বশুর বাড়িতে, সেখানেই তার স্ত্রীকে উনি নির্যাতন করছেন, বিষয়টা কিন্তু খুব মারাত্মক। আর খালাকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে তার কাছ থেকে গহনা নিয়ে চলে যেতেন, বিক্রি করতেন। তারপর উনি ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে চলে যেতেন, বিক্রি করতেন। অথচ তার কিন্তু কোনো নেশা ছিল না, মানে নেশা জাতীয় দ্রব্য যে উনি গ্রহণ করবেন এটা না। তবে ওনার একটি নেশার কথা পরিবারের সদস্যরা জানতে পারেন, সেটা হচ্ছে উনি জুয়ায় আসক্ত, মারাত্মকভাবে জুয়ায় আসক্ত। খুব বড় মাপের একজন জুয়ারি বলতে হবে। কিন্তু বড় মাপের জুয়ারি বলতে বোঝাচ্ছি যে নেশার দিক দিয়ে, মানে জুয়ার প্রতি তার আকর্ষণের দিক দিয়ে। আর জুয়া খেলে ওনার হেরে যাওয়াটাই সবচেয়ে বেশি একটা ব্যাপার ছিল আর কি, উনি খুব একটা জিততে পারতেন না। আর জুয়ার নেশা যার একবার লেগে যায়, এই নেশা থেকে সে সহজে বের হতে পারে না। আমরা কিন্তু এর একটা উদাহরণ দিতে পারি, ওই যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরাও কিন্তু গেমিং জুয়া, বর্তমানে কিন্তু অনলাইনে অনেক ধরনের জুয়া আছে, আমরা আসক্ত হয়ে পড়েছি, এর থেকে বের হতেই পারি না, খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে ওইটার পিছনে লেগে থাকি। সুতরাং
এটাও কিন্তু জুয়ার একটা নতুন ভার্সন। সুতরাং যে এই জুয়া কিন্তু একটা নেশা, এই নেশায় পড়ে গেলে মানুষের সংসার কিন্তু টিকিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যায়, যেটা খালুর ক্ষেত্রেও হচ্ছিল। উনি এই জুয়ার টাকার জন্য এমন অবস্থা হয়েছিল যে ওনার শ্বশুরবাড়ির ঘরের চাল পর্যন্ত চুরি করে নিয়ে বিক্রি করেন। চাল বলতে এই যে খাবার চাল, টিনের চাল না, খাবার চাল, এটা পর্যন্ত চুরি করে নিয়ে বিক্রি করছিলেন, এমন একটা অবস্থা। এখন না কি করবেন বুঝতে পারছিলেন না, যে এই ছেলেটাকে ভালো মনে করে বিয়ে দিলাম, হঠাৎ করে 2-3 মাস পর থেকে তার আচার আচরণ এরকম হয়ে গেল, মেয়েটার গায়ে হাত তোলে, তারপর এরকম জুয়ার নেশা। তখন নানা এই খালুর পরিবারের সাথে যোগাযোগ করলেন যে কি ব্যাপার, তোমার ছেলের এই অবস্থা কেন? যখন পরিবারের সাথে যোগাযোগ করলেন তখন নানা একটা বিষয় খেয়াল করেন, পরিবারের সদস্যরাও এই খালুর আচার আচরণ বা ওনার যেই অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, উনি কোথায় যান, কি করেন, এগুলো সম্পর্কে অতটা অবগত নন। তবে উনি জুয়ায় যে আসক্ত হয়েছেন এটা মোটামুটি তারা জানেন। আর তারা যে এই বিষয়টাতে খুশি, বিষয়টা এরকমও না। আর নানার কাছে মনে হয় যে ওনারা কিছু বিষয় এড়িয়ে যাচ্ছেন, তবে কি এড়িয়ে যাচ্ছেন এই বিষয়টা উনি তখন বুঝতে পারেন নাই। তো এভাবেই চলছিল দিন। এরই মধ্যে বছর ঘুরতে না ঘুরতেই খালার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। এই সন্তানটি খুবই ফুটফুটে এবং সুন্দরী ছিল। এত অল্প বয়সেই সকলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, মিটিমিটি করে হাসতো, সকলের হৃদয় জুড়িয়ে দিত। এই খালার এই মেয়ের জন্মের কয়েকদিন পর থেকে খালা রাতের বেলা অদ্ভুত টাইপের একটা স্বপ্ন দেখতে শুরু করেন। খালা দেখেন যে ওনার বাড়ির খুব কাছাকাছি একটা পুকুর রয়েছে। ওই পুকুরের কাছে উনি যান, যাওয়ার পর ওনার কোল থেকে একটা মহিলা অবয়ব যে অসুন্দরী তা না, মোটামুটি সুন্দরী, স্বাভাবিক আকৃতি, খালার কাছ থেকে তার মেয়েটাকে কোলে নিয়ে ওই পুকুরের দিকে চলে যাচ্ছেন এবং পুকুরের পানির ভেতরে গিয়ে মিলিয়ে যাচ্ছেন। একদম মিলিয়ে যাওয়ার আগে একটু ঘুরে খালার দিকে তাকিয়ে বলেন, এত লোভ ভালো না। খালা এটার রহস্য বুঝতে পারেন না। এরকম স্বপ্ন উনি কয়েকদিন দেখেছেন। 3 দিনের দিন, কয়েকদিন বলতে 2 দিন দেখেছেন। 3 দিনের দিন ভোরের দিকে খালা হঠাৎ করে খালুকে ডাকছেন, এই ওঠো তো, এ দেখো তো মেয়েটা নড়াচড়া করে না কেন। তো খালু উঠেছেন, তখন দেখেন আসলেই তো মেয়েটা নড়াচড়া করছে না, নিঃশ্বাস চলছে না, আর শরীরটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে শরীরে এক বিন্দু রক্তও নাই। খালা বুঝতে পারেন তার এই আদরের ফুটফুটে কন্যা সন্তানটি আর পৃথিবীতে নেই। উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন। এদিকে খালু বলেন যে নিশ্চয়ই ঘুমের ঘরে তুমি বাচ্চাটির উপরে চলে আসছিলা, তোমার বডির ওয়েট বাচ্চাটা নিতে পারে নাই, এই জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। উল্টো এই অবস্থাতে খালু খালার উপর ক্ষিপ্ত হন এবং খালাকে মারধর শুরু করেন। একদম বেধড়ক মারধর বলতে যেটা বোঝায়, যেখানে সন্তান হারানোর বেদনায় মা কান্নাকাটি করছে, সেখানে খালু খালাকে মারধর শুরু করেছেন। পরিবারের অন্য সদস্যরা এসে মারধর থামান। সবাই দেখেন এই অবস্থা, বুঝতে পারেন না আসলে কি কারণে এমনটা হয়েছে। যাই হোক, এভাবেই একটি ফুটফুটে সন্তান পৃথিবী থেকে বিদায় নেয়। কেউই বুঝতে পারে না আসলে রহস্যটা কি, কারো ধারণাই ছিল না যে কি চলছে আসলে। এর কয়েকদিন পর দেখা যায় এই খালু বেশ বাজারঘাট করে নিয়ে আসছেন, বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছেন, তার হাতে টাকা পয়সা আছে। এমনিতে তো টাকা পয়সা তো থাকে না, ওই জুয়া খেলে সব টাকা উড়িয়ে ফেলেন, আর থাকেনও শ্বশুর বাড়িতে। আর এই অবস্থা তো চলছিল। এর মধ্যে যখন খালুর হাতে এরকম টাকা পয়সা, তারপর বাজারঘাট যখন দেখেন খালা, এই শামসুন্নাহার খালা, তখন ওরা তো সন্দেহ লাগে যে কি ব্যাপার, তুমি এত টাকা পেলে কোথায়, জুয়া খেলে নিশ্চয়ই টাকা জিতছো। তখন খালু বলেন, না ওরকম কিছু না, একটা কাজ করছি, কাজ করে পাইছি। আর খালুর সাথে খালা খুব বেশি কথা বলতে পারতেন না, উনি ওই তিরিক্ষি মেজাজের ছিলেন, অল্পতেই রেগে যেতেন আর গায়ে হাত তুলতেন, এই জন্য খুব বেশি কথাও বলা যেত না। তো যাই হোক, এভাবেই কিন্তু সময় যেতে থাকে।
মাঝে মাঝে হয় কি, এই যিনি খালু, এই যে কেরামত খালু, উনি একটু স্বাভাবিক আচরণ করেন, আবার খুব অস্বাভাবিক আচরণ। তো এভাবেই চলছিল দিন। তো এর মধ্যে আবার খালাকে উনি ওনার বাড়িতে নিয়েও আসছিলেন। খালা শ্বশুর বাড়িতে থাকা শুরু করেন। বেশ কিছুদিন পর খালু অদ্ভুত রকমের কিছু আচরণ শুরু করেন। মনে হচ্ছে যে ওনার আচরণটা স্বাভাবিক না। আসলে এটা যে কেমন আচরণ, এটা ওইভাবে ভাষায় প্রকাশ করা খুব কঠিন ব্যাপার। আর এরই মধ্যে খালা আবার গর্ভবতী হন। যথারীতি উনি আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের জন্মের অল্প কয়েকদিন পর থেকেই আবার সেই স্বপ্ন উনি দেখতে থাকেন। উনি দেখতে থাকেন সেই নারী অবয়বটি পুকুর পাড়ে এসেছে। খালাও তার সন্তানকে কোলে নিয়ে পুকুর পাড়ে গিয়েছেন। তার কোল থেকে ওই নারী অবয়বটি তার সন্তানকে নিয়ে আস্তে আস্তে ওই পুকুরের দিকে হাঁটা শুরু করলো। আস্তে আস্তে পানির ভেতরে মিলিয়ে যাওয়ার আগে ঘুরে তাকিয়ে আবার বলল, এত লোভ ভালো না। এরপর ওই সন্তানকে নিয়ে পানির মধ্যে হারিয়ে গেল। খালা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছেন। ওঠার পর উনি দেখলেন না, সবকিছু স্বাভাবিক রয়েছে। উনি ওনার স্বামীকে বলেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। ওনার স্বামী বলেন যে ধুর, এই সমস্ত দুঃস্বপ্ন দেখে রাত বিরেতে ঘুম টুম নষ্ট করতেছো, ঘুমাও। এ কথা বলে ওনাকে ঘুম পাড়িয়ে দেন। কিন্তু টানা কয়েকদিন এরকম স্বপ্ন খালা দেখেছেন। তো যাই হোক, টানা কয়েকদিন দেখার পর এরপরে আর ওনার স্বামীকে কিছু বলেন নাই, কারণ বললেই এলোমেলো কথাবার্তা বলে, উল্টো ওই খালাকে বকাঝকা করে, এই ধরনের কথাবার্তা কে শুনবে। এই জন্য আসলে উনি খুব একটা বিষয় বলতেন না, এই বিষয়ে কি স্বপ্ন দেখেছেন না দেখেছেন। হঠাৎ এক রাত্রে খালা খেয়াল করেন তার সন্তানের শ্বাস প্রশ্বাস চলছে না। উনি তাড়াতাড়ি আলো জ্বালান। আলো জ্বালানোর পর দেখেন, আরে এ কি, তার সন্তানের শরীরে মনে হচ্ছে এক ফোঁটা রক্তও নেই, একদম ফ্যাকাশে হয়ে আছে, নিথর দেহ পড়ে আছে। এটা দেখে উনি আবারও চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামী উঠে যান। কি হয়েছে দেখো, বাচ্চার কি অবস্থা। ওনার মাথার মধ্যে উদ্ভট জিনিস চলে আসছে, মানে খালুর মাথার মধ্যে উদ্ভট জিনিস চলে আসে। উনি খালাকে দোষারোপ করতে থাকেন যে তোমার কারণে বাচ্চা মারা গেছে, নিশ্চয়ই তুমি ফেলে দিছিলে নিচে, এখন উঠায় এখানে শোয়াই রেখে বলতেছো যে বাচ্চা মারা গেছে, তোমার দোষ। উল্টো ওনাকে দোষারোপ করে ওনার গায়ে হাত তুলতে উনি দ্বিধাবোধ করছেন না। বাড়ির অন্য সদস্যরা চলে আসে, এসে দেখে এই অবস্থা। হঠাৎ করে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা এইভাবে মারা গিয়েছে, বিষয়টা তো আসলে কেউই মেনে নিতে পারছেন না। যাই হোক, এভাবেই দ্বিতীয় সন্তানটিও পৃথিবী থেকে বিদায় নেয়। কেন বিদায় নিচ্ছে, কি হচ্ছে, এই বিষয়টা আসলে বোঝা যাচ্ছে না। এইভাবে দুইটা সন্তান পৃথিবী থেকে বিদায় নিল। তখনও কিন্তু খালা এই বিষয়ে যে অস্বাভাবিক কিছু হতে পারে এটা উনি ওভাবে ভাবেন নাই। এদিকে দ্বিতীয় বাচ্চা মারা যাওয়ার পর খালুর আচার আচরণ অনেক কঠিন হয়ে যায়। কঠিন বলতে সে আরো বেশি বদমেজাজি, মানে কথায় কথায় কোনো কথা ছাড়াই খালার শরীরে আঘাত করেন। এভাবে কাটতে থাকে দিন। বেশ কিছুদিন পর, প্রায় বছর খানেকের কাছাকাছি সময়, খালা আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই কন্যা সন্তান হচ্ছে এই কেয়া আপু। তো কেয়া আপু জন্ম নেওয়ার পর থেকে বেশ কিছু বিষয় আবার শুরু হয়ে যায়। আবার উনি স্বপ্ন দেখতে থাকেন, কেউ একজন ওই বাচ্চাকে চাইছে, একই রকম ভাবে নিয়ে যাবে। ঠিক ওই যে স্বপ্নটা অন্য দুইবার যেটা হয়েছিল, ঠিক ওরকমটাই দেখছেন। এবার কিন্তু খালা খুব অ্যালার্ট। প্রথম বাচ্চা হারিয়ে যাওয়ার পর দ্বিতীয় বাচ্চার বিষয়ে উনি সতর্ক ছিলেন, কোনোভাবে যেন উনি বাচ্চার গায়ের উপরে উঠে না যান ঘুমের ঘরে। তারপরেও কিন্তু বাচ্চাটি মারা গিয়েছে। তৃতীয় বাচ্চার বেলায় উনি খুবই সতর্ক, রাত্রে খুবই কম ঘুমান উনি। ওনার ঘুম খুব হালকা হয়ে যায়, মানে কোনো একটা পাতা পড়ার শব্দেও ওনার ঘুম ভেঙে যাবে, এমন ঘুমের অবস্থা উনি করে ফেলেন, যাতে কোনো বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি না হয়।
এক রাতে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি দেখেন যে ওনার বাচ্চাটি ওনার পাশে নেই। চিন্তা করলেন বাচ্চা কোথায় গেল এত রাতের বেলা। দেখলেন যে পাশে ওনার স্বামীও নেই, মানে এই কেরামত খালুও নেই। নিশ্চয়ই কেরামত খালু বাচ্চাকে কোলে নিয়ে কোথাও গিয়েছে। তখন উনি দেখলেন যে ঘরের দরজাও খোলা, নিশ্চিত যে ওনার স্বামী কোলে নিয়ে বাচ্চাকে কোথাও নিয়ে গেছে। তো উনি ওঠার পর সকলকে ডাকাডাকি শুরু করেন যে বাচ্চা নাই। আর উনি ডাকটাক দিয়ে আসলে দৌড়ে এদিক ওদিক ছোটাছুটি করেছেন, বাচ্চা নিয়ে কোথায় গেল। ওনার স্বামী তো জোয়ান নেশা, বাচ্চাকে আবার বিক্রি করে দেবে না। তো উনি কি করেছেন, পুকুর পাড়ে গিয়েছেন। ওই দৌড়াদৌড়ি করতে করতে পুকুর পাড়ে গিয়েছেন। উনি গিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। দেখতে পান যে খালু এক হাতে বাচ্চাকে ধরে রেখেছে, আর এক হাত দিয়ে কোনো কিছু পকেটে ভরার চেষ্টা করছে, মানে কোনো একটা কিছু গুছিয়ে পকেটে ভরার চেষ্টা করছে। যেই না খালা ওখানে গিয়েছেন, মনে হলো ধপাস করে পানিতে কোনো কিছু পড়ার শব্দ হলো, কোনো কিছু পানিতে ঝাঁপ দিল, এরকম একটা শব্দ হলো। এরপর খালা জিজ্ঞেস করছেন, এই তুমি ওখানে কেন, বাচ্চা নিয়ে ওখানে কি করো? তখন খালু পিছন দিকে ঘুরে তাকিয়েছেন, ঘুরে তাকে একদম থতমত খেয়ে গেছেন। খালু এমন ভয় পেয়েছেন, মনে হচ্ছে যে বিশাল বড় অন্যায় করতে গিয়ে ধরা পড়ে গেছেন। তখন খালু নিজেকে সামলে নিয়ে বলছেন যে এই তেমন কিছু না, আসলে ঘরের মধ্যে গরম লাগছিল তো, বাচ্চাটা গরমে ঘেমে যাচ্ছিল, তাই মনে করলাম কোলে নিয়ে একটু পুকুর পাড়ে আসি। তুমি এখানে কি করো? উল্টো আরো খালাকে ধমকাধমকি শুরু করতে গেছেন। কিন্তু এখানে খালু বুঝতে পারেন যে তার মেজাজ গরম করে উল্টো আরো ধরা পড়ে যাবেন উনি কিছু করতে পারবেন না। কারণ এখানে উনি কেন আসছেন এটা পরিবারের সবাই তখন কিন্তু চলে আসছে এখানে। সবার কাছে একই প্রশ্ন, তুমি কেন বাচ্চাকে কোলে নিয়ে এত রাতের বেলা এখানে আসছো? এটা তো তোমার কাজ না। তুমি তোমার বউকে ডাকতে পারতা, তোমার বউকে সাথে নিয়ে আসতা, তুমি কেন কোলে নিয়ে আসলা? বাচ্চার প্রতি তোমার এত দরদ আগে তো কখনো দেখিনি। এত রাতের বেলা তোমার দরদ উঠলো, বউকে না ডেকে তুমি বাচ্চাকে কোলে নিয়ে পুকুর পাড়ে আসছো, বিষয়টা তো স্বাভাবিক না। খালু ওই সময় তেমন কথা আসলে বলেন নাই। তবে এরপর থেকে খালার সাথে তার আচার আচরণ আর অনেক একদম রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। খুব কর্কশ ব্যবহার করে থাকেন। এমনিতেও তো তার ব্যবহার খুবই খারাপ ছিল, কিন্তু আরো বেশি খারাপ হয়ে যায়। মানে কোনোভাবেই উনি খালাকে আর এই বাচ্চা মেয়ে এ কে আপু তাকে সহ্য করতে পারছেন না। এভাবেই কিন্তু দিন কাটতে থাকে। আর এর মধ্যে ওই যে নারী অবয়বটিকে উনি স্বপ্নে দেখতেন, স্বপ্নে ওই অবয়বটি তার কাছে আসে, তার কাছে এসে বলে, তুই আমার জিনিস নিয়ে নিছিস, ফেরত দে। খালা তো বুঝতে পারেন না, বলে যাই বেটে তোর কি ফেরত দেবো রে আমি? তুই এর আগে আমার 2টা বাচ্চা নিয়ে গেছিস, যা ভাগ সামনে থেকে, তোর আমি কি ফেরত দিব? তো এইভাবে উনি ঘুমের মধ্যেই ওই অবয়বকে ধমক দিতে থাকেন। এরকম কিন্তু উনি প্রতিনিয়তই স্বপ্ন দেখেন। এভাবেই কেটে যায় 2 বছর। 2 বছর ছোট্ট একটা বাচ্চা যে ভালো করে কথাও বলতে পারে না, হাঁটা শিখেছে মাত্র, তাকেও কিন্তু খালু মারাত্মকভাবে মারধর করতেন। মানে তার আচার আচরণ এই লেভেলে পৌঁছেছিল। যাই হোক, এরকম তো চলছিল, আর উনিও স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখছেন। একদিন কি হয়, দিনের বেলা খালা ওই পুকুরটাতেই কাপড় ধুতে গিয়েছেন। কাপড় ধোয়ার সময়, ওটা কিন্তু ওনার শ্বশুরবাড়ির পুকুর আর কি, তো কাপড় ধোয়ার সময় হঠাৎ করে মাছ পুকুরে একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে একটা ড্যাগের মতো কিছু একটা চকচক চকচক করছে, এরকম একটা জিনিস মাছ পুকুরে ভাসছে। তো উনি একটু খেয়াল করেছেন কয়েক সেকেন্ড, এরপর টুপ করে মনে হলো ডুবে গেল। উনি চিন্তা করলেন যে এই পুকুরে তো অনেক বড় বড় মাছ আছে, অনেক সময় মাছ যদি পিঠ ভাসিয়ে রাখে বা পিঠ ভাসিয়ে চলে যায়, অনেক সময় এরকম সাদা জিনিস দেখা যায়, সেরকম সাদা মনে হয়। মাছের পেটের অংশটা অনেক সময় খুবই সাদা হয়ে থাকে অধিকাংশ মাছের। ওই পুকুরে অনেক বড় বড় রুই কাতল ছিল, মৃগী মাছ ছিল, ওই ধরনের মাছ হয়তো ওই সময় তার পেট ভাসিয়ে দিয়েছে বা পিঠ ভাসিয়ে দিয়েছে, এরকম হতে পারে আর কি। উনি এরকমটা চিন্তা করেছেন। তো এটা নিয়ে উনি আসলে খুব বেশি ভাবনা চিন্তা করেন নাই। ওই রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন
এবার সেই অবয়বটা, সেই মহিলা অবয়বটা, তার চেহারা কিন্তু ভয়ঙ্কর না, আবারও বলছি, একদম স্বাভাবিক, মোটামুটি সুন্দর চেহারার একটা অবয়ব আর কি। সেই অবয়বটা স্বপ্নের মধ্যে আসে। স্বপ্নের মধ্যে দেখা যায় যে এই খালা উনি ওই পুকুরের ওখানে দাঁড়িয়ে আছেন, ওই মহিলা দাঁড়িয়ে আছে ঘাটে, তার পেছনে 7টা বড় বড় ড্যাগ, এবং প্রত্যেকটা ড্যাগের উপর বড় বড় কোলা ব্যাঙ বসে আছে। দেখা যাচ্ছে যে ওই ড্যাগের ভেতর থেকে বেশ অনেক কিছু ঝকমক ঝকমক করছে, মনে হচ্ছে ভিতরে অনেক দামি কিছু আছে। ওই মহিলা বলছে যে এই শামসুন নাহার, তুই আমার জিনিস কিন্তু নিয়ে গেছিস, আমার শিকার এখন তোর কাছে, তোর বাচ্চাকে আমাকে দিয়ে দে, আর এখান থেকে যা লাগে সব নিয়ে নে, তোর ইচ্ছা মতো নিয়ে নে, কত সম্পদ লাগবে সব নিয়ে নে। স্বপ্নের মধ্যেই এই শামসুন নাহার খালা বলছে, যাই বেটি, তোর কিভাবে মনে হইল আমি আমার বাচ্চাকে তোর কাছে দিয়ে দেব আর তোর কাছ থেকে আমি ধন সম্পদ নিব? তুই কি আমারে ফকির মনে করছিস? আমি গরিব হইতে পারি, কিন্তু এতটা গরিব না যে আমি আমার সন্তানকে তোর কাছে দিয়ে তোর কাছ থেকে আমি ধন সম্পদ নিব, যা ভাগ এখান থেকে। এইভাবে উনি কিন্তু খুব কর্কশ ভাষায় ওই অবয়বটার সাথে প্রতিবার কথা বলতেন। এরপর ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে এই শামসুন নাহার খালা উনি ঘুম থেকে উঠে পড়েন ওয়াশরুমে যাওয়ার জন্য। ওই রাত্রে ওনার স্বামী মানে কেরামত খালু উনি বাসায় ছিলেন না, ওনার পাশে এই কে আপু ঘুমিয়েছিলেন, 2 বছর বয়সী বাচ্চা। উনি বাচ্চাকে একা রেখেই ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যাওয়ার পর কলে এসে ওনার যে ঘরে যে মানে বাড়ির উঠোনের পাশে যে কলপার ছিল, ওই কলপারে এসে উনি হাত মুখ ধুবেন, অজু করবেন, অজু করে উনি তারপরে ঘরে ঢুকবেন আর কি। উনি অজু করছেন আর ওই কলের পানিটা গড়িয়ে একটা জায়গায় একটা গর্তের মতো আছে, একটা ডোবার মতো আছে, সর্বোচ্চ 3 হাত গভীর ওই ডোবা, একদম ছোট একটা ডোবা। ওই ডোবার ওখানে ওই পানিগুলো চলে যায়। উনি অজু করার পর যখন মাথাটা উঁচু করে ঘুরবেন, উনি খেয়াল করেন ওই ডোবার পাশে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, যেই অবয়বটাকে উনি স্বপ্নে দেখতেন। ওটা দেখার সাথে সাথে ওনার ভয়ের থেকে রাগ হয় বেশি, কারণ ওই অবয়বটাকে উনি স্বপ্নে দেখেছেন, বারবার ওনার বাচ্চাকে চায়। উনি ভয় পেয়েছেন এটা সত্য, কিন্তু প্রচন্ড রাগ হয় যে এইটা এবার আমার সামনে আসছে। তবে আরো একটি বিষয় উনি দেখতে পান, সেটা হচ্ছে ওই অবয়বটার পেছনেই 7টা ড্যাগ। ড্যাগের উপরে কোলাব্যাং ওই সময় ছিল না, কোলাব্যাং না থাকলেও ওই ড্যাগের উপরে কোনো ঢাকনা ছিল না, ওর ভিতরে বেশ স্বর্ণ বা এই টাইপের কোনো কিছু পয়সার মতো কিছু একটা দেখা যাচ্ছিল, যেগুলো উপচে পড়ছে, চকচক চকচক করছে। তখন ওই অবয়বটা বলছে, তোকে তো আমি সবসময় স্বপ্নে দেখা দেই, এবার আমি সামনাসামনি আসছি, নে তোর যা লাগে নিয়ে যা, তবুও তোর সন্তানকে দিয়ে দে। দেখ, তোর অনুমতি ছাড়া আমি নিতে পারতেছি না, তুই যে বাইরে আসছিস, আমি তোর সন্তানকে চাইলে নিয়ে যেতে পারতাম, কিন্তু তোর অনুমতি ছাড়া তো নিতে পারি না, এখানেই আমার সীমাবদ্ধতা। তুই তোর সন্তানকে দিয়ে দে আর যা লাগে নিয়ে যা। তুই কিন্তু আমার অনেক বড় ক্ষতি করে ফেলতেছিস, ইতোমধ্যে অনেক বড় ক্ষতি করে ফেলছিসও। তাড়াতাড়ি তোর সন্তানকে দে আর যা লাগে নিয়ে বড় লোক হয়ে যা। তখন খালা উনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান, গালিগালাজ শুরু করেন, বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন। তো ওনার এই গালিগালাজের শব্দে ওনার যে শ্বশুর, ওনার ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করেন, কি ব্যাপার, বৌমা এত রাত্রে কাকে গালিগালাজ করে? তার ছেলে তো মানে এই খালু তো নাই, আজকে বাড়িতে নাই। ওনারও ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, ওনারও ঘুম ভেঙে গিয়েছিল। উনিও উঠে যখনই দরজা খুলেছেন, তখনই ওই অবয়বটা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। আর এই 7টা ড্যাগ, এগুলো এই যে কলের পানি পড়ার জন্য ছোট্ট যে ডোবাটা, ওই ডোবার মধ্যে এরকম পানিও ছিল না, এগুলো ঝাঁপিয়ে এইটার মধ্যে পড়ে ভ্যানিশ হয়ে যায়। ওই যে খালার যিনি শ্বশুর, উনিও বের হয়ে এসে কিন্তু ওইখানকার ভিতরে যতটুকু পানি ছিল সেই পানির নড়াচড়া দেখেছিলেন, মানে মাত্র এর মধ্যে কিছু একটা পড়েছে, ভারী কিছু। কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ড্যাগ বা কোনো কিছুর অস্তিত্ব আর পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। খালা শ্বশুর এসে জিজ্ঞেস করেন, কিরে মা, কি হয়েছে, তুই রাতের বেলা এইভাবে চিল্লাচিল্লি করতেছিস? তখন উনি বলেন যে আমি ভয়ঙ্কর কিছু দেখছি, যাই হোক রাত্রেবেলা এই বিষয়ে আপনাকে কিছু বলবো না,
পরে ইনশাল্লাহ এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। তো এটা কিন্তু ওনার শ্বশুরের সাথে এতটুকু কথা উনি বলেছেন। সকালবেলা উনি এই বিষয়টা পরিবারের সাথে মানে বলেন যে এই ঘটনা আপনার নাতনিকে তো চাই, স্বপ্নের মধ্যে আসে, আপনার ছেলেকে আমি বললে সে গালিগালাজ করে, সেটার পাত্তাই দেয় না। আমি যে রাত্রেবেলা বের হয়েছিলাম এই যে এরকম এরকম জিনিস দেখছি, আপনি আসছেন তখন এই ঘটনা ঘটছে। তখন পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে কি আগের 2 বাচ্চার মৃত্যুটা অস্বাভাবিক ছিল? তারা তো চিন্তা করছে হয়তো অন্য কোনো কারণে মারা গেছিল, কিন্তু এখানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার রয়েছে। ওই রাত্রে ঘটে আরো একটা ঘটনা। ওই রাত্রেও কিন্তু এই কেরামত খালু বাসায় ছিলেন না। গভীর রাত্রেবেলা ওনাদের তো টিনের বেড়া ছিল, ঘরের টিনের বেড়ার জানালার যেই পাশটা ওখানে টক টক করে শব্দ করেছে। তখন খালা চিন্তা করেছেন যে হয়তোবা তার স্বামী রাতের বেলা এসেছে, কারণ উনি যে থাকতেন না 3-4 দিন মাঝে মাঝে থাকতেন না, ওই জুয়ার আসরে পড়ে থাকতেন, আসতেনই না, এমন একটা অবস্থা হতো মাঝে মাঝে। ওই 3-4 দিন আসলে উনি জুয়ার আসরেই ছিলেন, আবার আসলে অনেক রাত্রে আসতেন। তো খালা চিন্তা করেছেন যে রাতের বেলা হয়তো বা দরজা ঠকঠক করে পায় না, এই জন্য একদম যেখানে বিছানা উত্তর দক্ষিণ বরাবর একটা বিছানা ছিল, ওই বরাবর এসে টিনের ওখানে টকটক শব্দ করেছেন যাতে করে ঘুম ভেঙে যায়। তো উনি আবার জিজ্ঞেস করেছেন এই কে? তখন ওই পাশ থেকে বলে এই আসিস, আস্তে চিল্লাস না, আমি হচ্ছি সেই মহিলা, তোর স্বপ্নে আমি আসি, গত রাত্রেও তোর সাথে আমি দেখা করছিলাম ব্যাগ নিয়ে, ভুলে গেছিস? আয় আয় বাইরে আয়, তোর সাথে আমার কথা আছে, ভয় পাস না, আয় না বাইরে আয়। তখন খালা বলেন তুই দাঁড়া আমি আসতেছি। এই বলে খালা ঘরে থাকা বড় একটা রামদা নিছেন, রামদা নিয়ে বের হয়েছেন। বের হয়ে দেখেন ওই অভাবটা দাঁড়ায় আছে। উনি রামদা নিয়ে ওটা তাড়া করছেন যে বেটি তোর এত বড় সাহস, তুই আমার 2 বাচ্চাকে খাইছিস, আবার আসছিস আমার এই বাচ্চা নেওয়ার জন্য, দাঁড়া আজকে তোকে আমি কেটে টুকরো টুকরো করব। এই বলে উনি ওইটারে করছেন ধাওয়া, আর ওই অভাবটা পুকুরের দিকে দৌড়াচ্ছে। ওনার এই চিৎকারে ওনার শ্বশুর শাশুড়িরও ঘুম ভেঙে যায়, তারা উঠে পড়ে, তারা দরজা খুলে দেখে বেটার বউ পুকুরের দিকে দৌড়াচ্ছে একটা রামদা নিয়ে। তো অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল আর কি, তারাও পিছনে ধাওয়া করেন, আর ওই অভাবটা কি করে ওই পুকুরে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়। উনি তো গালি দিচ্ছেনই ওনার মতো করে যে এইবার আসছে আমার বাচ্চাকে নিতে, আয় আবার আয়, এই রামদা দিয়ে তোর কয় টুকরা করি দেখ, তুই এত সাহস পালালি কেন, আয় থাকতি আমার সামনে। এইভাবে উনি ওনার মতো করে বলে যাচ্ছেন। তো যাই হোক, এই পর্যন্ত কিন্তু মোটামুটি একটা লেভেলে ছিল। এরপরে যে ব্যাপারটা ঘটে সেটা আরো মারাত্মক। এর 2-3 মাস মোটামুটি স্বাভাবিক ছিল আর কি, ওই রকম কোনো সমস্যা হয়নি। এরপর হয় আর একটা ঘটনা, সেটা হলো এই খালা কেয়াপুকে নিয়ে পুকুর ঘাটে গিয়েছেন। কেয়াপুর বয়স তখন 2 বছর 3-4 মাস হয়ে গেছে আর কি, এরকম কাছাকাছি বয়স। তো এই বয়সী বাচ্চারা তো গ্রামে দেখা যাচ্ছে খুব চটপটে স্বভাবের হয়, খুব চঞ্চল স্বভাবের হয়। সে বায়না ধরেছে মায়ের সাথে পুকুরে যাবে, নিয়ে গেছেন, মা নিয়ে গেছেন, দিনের বেলায় তো সমস্যা কি। উনি পুকুর ঘাটে কোনো একটা কাজ করছিলেন, হয়তো বা কাপড় ধুচ্ছিলেন বা বাসন মাজছিলেন, কিছু একটা করছিলেন। তো এই সময় আবার কে আপু বলছেন যে মা তোমার সাথে আমি পুকুরে নামবো। তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে মা তুমি একটু দাঁড়াও, আমি কাজটা শেষ করে নিই। তো কে আপু বসছেন, মায়ের পাশেই বসছেন, তো মায়ের সাথেই পুকুরে নামছেন। মায়ের কোলেই আছে, তবে খুব অল্প পানিতে, যেখানে কে আপু উনি গলা পর্যন্ত পানি হয় আর কি, যেখানে তার মায়ের হয়তো বা হাঁটু পর্যন্ত পানি হয়। এরই মধ্যে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে সেটা হলো, মনে হলো কেউ একটা হ্যাচকা টানে কে আপুকে তলিয়ে নিল। আল্লাহর কি অশেষ রহমত, ওই সময় তার মা খপ করে কে আপুকে যখন ধরতে গিয়েছে, কে আপুর হাতটা ধরে ফেলে। এদিকে কে আপু কিন্তু পানির নিচে, আর কে আপুর মা শামসুন্নাহার খালা উনি কে আপুর হাত ধরে টানছেন, মনে হচ্ছে প্রচন্ড শক্তি দিয়ে কে আপুকে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে কে আপু পানির নিচে, আর শামসুন্নাহার খালা উনি তো চিৎকার করছেন, এই কে কোথায় আসো, আমার মেয়েকে নিয়ে গেল, আমার মেয়েকে নিয়ে গেল। যেহেতু বাসা একদম কাছাকাছি, এই অল্প সময়ের মধ্যেই লোকজন চলে আসে। লোকজন আসার সাথে সাথে পুকুরে ঝাঁপিয়ে পড়ে কে আপুকে ধরতে পারেন, আর তখনই মনে হলো কোনো জিনিস ছেড়ে দিল। এই কয়েক মিনিটেই কিন্তু তার জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তবে আল্লাহর অশেষ রহমতে উনি মনে হয় একদম শেষ সময়ে এসে পানি থেকে উঠতে পেরেছিলেন,
যার কারণে আল্লাহ ওই যাত্রায় ওনাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই ঘটনা যখন ঘটে তখন উপস্থিত সবাই মারাত্মক ভয় পেয়ে যান। সবাই বলেন যে না, এরকম আর চলতে পারে না। আর ওই সময়ে এই শামসুন্নাহার খালা উনি যে ভেজা শরীরে ছিলেন, ওনার মেয়েকে নিয়ে ওই ভেজা অবস্থাতেই উনি হাঁটতে হাঁটতে ওনার বাবার বাড়িতে চলে গেছেন, কাছাকাছি ছিল। যাওয়ার পর ওনার মাকে বলছেন যে মা, তুমি এক্ষুনি ভালো কোনো কবিরাজ বা হুজুর ডাকো, আর চলতে দেয়া যায় না। তোমার নাতনিকে তো এখনই নিয়ে যেত, আল্লাহর অশেষ রহমতে বাঁচাতে পারছি, কিন্তু এখন এরকম আর চলতে দেয়া যায় না। আসলে ঘটনাটা কি ঘটছে আমরা তো কেউই জানি না, কেন এরকমটা হচ্ছে, সুতরাং এটার একটা হেস্তনাস্ত করতেই হবে। তখন উপস্থিতভাবে একজন হুজুরকে ডেকে নিয়ে আসা, উনিও বেশ ভালো মানের একজন হুজুর ছিলেন আর কি। তো হুজুর আসেন, হুজুর আসার পর এই বিষয়ে সবকিছু শোনেন। শোনার পর উনি কয়েকদিন সময় নেন যে ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করি, আমার জিনদের কাছ থেকে আমি একটু দেখি যে ব্যাপারটা কি হয়েছে। তো হুজুর চলে গেছেন। ওই 2-3 দিনে কোনো সমস্যা নাই, কোনো স্বপ্ন উনি দেখছেন না বা অন্য কোনো কিছু হচ্ছে না। এদিকে পরের দিনই হুজুরের আসার কথা ছিল, হুজুর আর আসে না। আর ওই 90 সাল বা 88, 89, 90 সাল বা আশেপাশের এই সময়গুলো যদি এরকম ফোন, সেলুলার ফোন বা মোবাইল ফোন সবার হাতে ছিল না। সবার হাতে ছিল না বলতে ওই সময় বাংলাদেশে আসেই নেই এই মোবাইল ফোনগুলো। এই কারণে হুজুরের সাথে ওইভাবে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। লোক মারফত খবর দিলে হুজুর বলতে যে আসবো আসবো এরকম, মানে একটু খোঁজ খবর নেই, আসবো। 3-4 দিন পর হুজুর আসে। এর মধ্যে এই মা মেয়েকে নেয়ার জন্য খালু আসছেন। ওই দিন আবার হুজুর আসছেন। তখন হুজুর এসে বলছে, এটা কে? এই কেরামত না, তোমার স্বামী না? তখন খালা বলছেন, হ্যাঁ উনি আমার স্বামী। হুজুর এমন রেগে কেরামত খালুর দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে ওনার চোখ দিয়ে রক্ত ঝরবে, মানে এত মানে রাগ কেরামত খালুর উপরে। তখন অন্য লোকজন বলতেছেন যে হুজুর কি হয়েছে বলেন না। তখন হুজুর বেশ রেগে গিয়ে বলে ওঠেন, আরে আমি কি বলবো, কেরামতকে জিজ্ঞেস করো, সব কথা তো ও জানে, আমার বলার কি আছে? কে কেরামত জানো না তুমি? তুমি তো সব জানো, না বোঝার ভান করো, চিৎকার চেঁচামেচি করো, রাগ করো, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে, তাই না? বলো, সব বলো। কেরামত খালু তো কিচ্ছু বলতেছে না, না আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখন উপস্থিত যারা ছিল কেরামত খালুর উপর চড়াও হয়, মারতে উদ্যত হয়। তখন কেরামত খালু বলেন যে আচ্ছা আচ্ছা আমি বলছি সব কথা বলছি। এর ভিতরে আবার হুজুর বলছে, তুমি যদি বলো তাহলে কিন্তু আমি পরিস্থিতি সামাল দিতে পারবো এখানকার, কিন্তু আমি যদি বলা শুরু করি তাহলে এখানকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে না, বাঁচতে পারবা কিনা সন্দেহ, এই জন্য তুমি বলো নিজের মুখে। হুজুরের মুখে এই কথা শোনার পর উনি নিজে থেকে বলা শুরু করেন। উনি যেটা বলেন সেটা খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। উনি বলেন যে বিয়ের আগে বেশ বছরখানেক ধরে ওই চর ঠোঁটপাইকার ওইখানকারই আর একজন কবিরাজ ছিল, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, বেশ ভালো সম্পর্ক ছিল। ওই কবিরাজের একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেলে করে নিয়ে কেরামত খালুকে ঘুরিয়ে বেড়াতেন। কেরামত খালুর বয়স কিন্তু বেশি না, ওনার তো হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, ওনার বয়স সর্বোচ্চ 25 বছর ছিল আর কি। ওই কবিরাজের সাথে আসা যাওয়া করে, কবিরাজের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে। কবিরাজও এই কেরামত খালুকে কিছু টাকা পয়সা দিতেন। কবিরাজের পাশ ছাড়তেন না কেরামত খালু। আর কেরামত খালু এমনিতে বেশ উড়নচণ্ডী হলেও উনি মানুষ হিসাবে ওই সময় খারাপ ছিলেন না। তার কোনো নেশাও ছিল না, পান বিড়ি সিগারেট কিচ্ছু না। ওই সময় তার জোয়ার নেশাও ছিল না, একদম স্বাভাবিক। কিন্তু উনি ঘরে ওনার মন বসতেন না আর কি, ঘুরে বেড়াতো এই আর কি। তো এই কারণে ওই কবিরাজের সাথে সম্পর্ক হয়। তো কবিরাজের সাথে তার এই সম্পর্কের প্রেক্ষাপটে কবিরাজের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা সবসময় চলতো। কবিরাজ তাকে টুকিটাকি বিভিন্ন বিষয় শিখিয়েছিলেন। এক পর্যায়ে এই কবিরাজ খালুকে একটা কাজের দায়িত্ব দেন, বলেন যে আসছে পূর্ণিমার রাত্রে তুমি এখানে একটা জায়গা আছে, এখানে যাবা। জায়গাটা বলে দেয় কোথায়। ওইখানে যাওয়ার পর গভীর রাত্রে তুমি 3-4টা নারী অবয়ব দেখতে পাবা। তুমি দেখতে পাবা যে তারা একদিকে ঘুরে আছে, তুমি পেছন থেকে যাবা, আস্তে আস্তে পা টিপে টিপে যাবা। এর মধ্যে থাকা যে কোনো একটা
মহিলার মাথায় তুমি খপ করে ধরবা, চুল ধরবা, এরপর একটা হ্যাচকা টান দিবা, যে কোনো একটা দুইটা চুল যেন হাতে চলে আসে, ছিঁড়ে চলে আসে, তাতেই হবে, খুব বেশি আসতে হবে সেটা এরকম না। এরপর তুমি হেঁটে চলে আসবা। পেছন থেকে ওরা যতই কান্নাকাটি করুক, কিছু করুক, তোমার ওদিকে ভ্রুক্ষেপ করার দরকার নেই, সোজা চলে আসবা। কেরামত খালু বলেন, আচ্ছা ঠিক আছে যাব। এর মধ্যে তো আসলে কবিরাজের কাছে থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে উনি জেনেছেন, প্যারানরমাল বিষয় সম্পর্কে তার আগ্রহ সৃষ্টি হয়েছে, এটা উনি বেশ এক্সাইটেড ছিলেন, হাসি মুখেই রাজি হয়ে যান। তবে উনি কবিরাজের কাছ থেকে জেনে নিয়েছিলেন স্পেশালি কোন নারী অবয়বের চুলে উনি খপ করে ধরবেন। হলুদ ড্রেস পরা একটা নারী অবয়ব উনি বলে দেন, চাঁদের আলোতে হলুদ ড্রেসটা বোঝা যাবে। নর্মালি কিন্তু চাঁদের আলোতে লাল হলুদ এগুলো বোঝা বেশ কষ্ট হয়, কিন্তু তখন স্পষ্ট বোঝা যাবে, লালও বোঝা যাবে, হলুদও বোঝা যাবে। কেরামত খালু ওই রাত্রে ওই জায়গার কাছে একটা ঝোপ ছিল, ঝোপের মধ্যে আশ্রয় গ্রহণ করেন। আগে থেকে গিয়ে ওই ঝোপটা পরিষ্কার করে রাখছেন, যাতে করে বেশ ভালো মতো ওখানে বসে থাকা যায় দীর্ঘ সময়। তো রাতের বেলা চলে গেছেন, চাঁদনি রাত, অনেক দূর পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। ওটা একটা বড় খাল বিলের মতো ছিল আর কি একটা জায়গা। ওখানে গিয়ে বসে আছেন অনেক রাত। হঠাৎ করে উনি মহিলাদের হাসাহাসির শব্দ শুনতে পান। উনি দেখতে পান 4-5টা নারী অবয়ব পেছন দিকে, মানে তিনি যেদিকে তাকিয়ে আছেন ওই দিকে পিঠ দিয়ে বসে আছে, গল্প করছে, হাসি ঠাট্টা করছে আর কি। কবিরাজের কথা মতো উনি আস্তে আস্তে পা টিপে টিপে ওই যে হলুদ ড্রেস পরা একটা নারী অবয়ব, ওইটার চুলে গিয়ে খপ করে ধরছেন এবং চুল হ্যাচকা টান দিয়েছেন। ওই হ্যাচকা টানে কয়েকটা চুল উঠেও আসে। এরপর উনি ঘুরে সোজা হাঁটা ধরছেন। এরপর পেছন থেকে খুব করুণ কান্নার স্বর বলতে থাকে যে আমার চুলগুলা দিয়ে দেন, আপনি আমার চুল নিয়ে যাচ্ছেন, আমি কিন্তু বিশাল বিপদে পড়ে যাব, আমার জীবন সংশয়, আপনি জানেনও না যে আমি কি বিপদে পড়তে যাচ্ছি, আমি চিরতরে বন্দী হয়ে যাব, আমার সাথের সঙ্গীরা ওরা তো পালিয়ে চলে গেছে, আমার আর যাওয়ার উপায় নেই, এই চুলগুলা দিয়ে দেন। এই যে কান্নাকাটি করছে ক্রমাগত, ওদিকে কবিরাজ তো বলে দিয়েছিল খবরদার ওদের দিকে তাকাবা না আর চুল ফেরত দিবা না, সোজা আমার কাছে নিয়ে আসবা চুল। এদিকে এরকম কান্নাকাটি শুনে একটা পর্যায়ে কেরামত খালু পেছন দিকে ঘুরে তাকান। ঘুরে তাকিয়ে উনি খুব একদম অবাক হয়ে গিয়েছেন বলতে হবে। এত সুন্দরী একটা নারী তার সামনে দাঁড়ানো, ক্রমাগত কান্নাকাটি করছে, দুহাত জোর করে বলছে যে আপনাকে দেখে মনে হয় আপনি খারাপ মানুষ না, আপনাকে ভুল বুঝিয়ে পাঠানো হয়েছে, আপনি বুঝতেই পারছেন যে আমি কোনো মানুষ না, আমি পড়ি, আমার নাম নাসরিন, আপনি যে আমার চুল নিয়ে যাচ্ছেন, আপনি কি জানেন যে আমার চুল দিয়ে কি করা হবে? আমাকে চিরতরে বন্দি করে ফেলা হবে, আমার ইচ্ছার বিপরীতে অনেক কাজ করানো হবে, এই কাজের ভাগিদার আপনিও হবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? আমার চুলগুলো দিয়ে দেন, আপনার কাছে দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, দিয়ে দেন। এ কথা বলার পর কেরামত খালুর মনটা নরম হয়, উনি চুলগুলো ফেরত দিয়ে দেন। ফেরত দেওয়ার পর ওই যে নাসরিন পরি, উনি ওই চুলগুলো হাতে নিয়ে জাস্ট তার মাথার সাথে একটু টাচ করেছে, আর কিছু না। এরপরে বলে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন, আমি চলে যাচ্ছি। আপনি যদি আমাকে এই চুলগুলো ফেরত না দিতেন, আমি কখনোই আমার গোত্রে ফেরত যেতে পারতাম না, আমি এভাবেই ঘুরে বেড়াতাম এবং মানুষের দাস হয়ে যাইতাম। তো তাকে ধন্যবাদ জানিয়ে পরি চলে যান। এদিকে কি হয়, সকালবেলা কেরামত খালু উনি ওই কবিরাজের সাথে দেখা করেছেন। কবিরাজ বলছে কি ব্যাপার, চুল কই? তখন কেরামত খালু কিন্তু কবিরাজকে কিছু বলেন নাই, বলেন যে কই না তো, কেউ তো আসে নাই। কবিরাজ বলেন না, এটা হইতেই পারে না, ওইখানে তো আসার কথা। কেরামত খালু বলেন না তো, কেউ আসে না, আমি সারা রাত বসে মশার কামড় খেতে খেতে অবস্থা খারাপ, ফজরের আজান দিলে চলে আসছি। তো কবিরাজ কিন্তু এই বিষয়ে আর কেরামত খালুকে সন্দেহ করেন। এরপর থেকেই কেরামত খালুর জীবনে অদ্ভুত রকমের পরিবর্তন শুরু হয়ে যায়। তখন পর্যন্ত শুধু কেরামত খালু একটু উড়নচণ্ডী স্বভাবের ছিলেন, এই কোনো নেশা পানি বা জুয়া টুয়া এইসবের মধ্যে উনি ছিলেন না। এরপর থেকে কেরামত খালু উনি অন্যরকম হয়ে যেতে থাকেন। কেরামত খালু বলতে থাকেন যে এর পরের রাত্রে উনি ওনার ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে জানালার কাছে ওই টিনের বেড়ায় টকটক শব্দ হয়। শব্দ হওয়ার পর উনি জিজ্ঞেস করেছেন এই কে ওখানে? তখন ওই পাশ থেকে বলে যে আমি সেই গত রাত্রে আপনার সাথে যার দেখা হয়েছিল, আমি নাসরিন পড়ি,
আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি বাইরে আসেন, আপনার সাথে আমার কথা আছে, আপনি ভালো মনের মানুষ। বের হয়ে এসে দেখেন সেই পরীটা, এমনিতেও আসলে রাত্রেবেলা তাকে দেখার পর থেকে সারা দিন তার মনের মধ্যে ওই পরীর চেহারাটাই বারবার ভেসে উঠছিল। মানুষ এত সুন্দর হয় এই চিন্তা করছিলেন আর কি উনি। পরীটার সাথে তার দেখা হয় রাতেরবেলা, ঘর থেকে বাইরে বের হয়েছেন আর কি, অনেক কথা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। এবং পরী তখন জানায় যে আপনি তো কবিরাজের কথা মতো আসছিলেন, এই কবিরাজ লোক ভালো না, তার সাথে চলাফেরা করার দরকার নেই। আর আপনি আমার চুল ফেরত দিয়ে আপনি আমার নতুন জীবন ফেরত দিছেন। আমি কথা দিচ্ছি আপনাকে ছেড়ে আমি কখনো ইনশাল্লাহ যাব না। আর আপনাকে ভালো লেগে গেছে, আমি আপনার সাথেই থাকতে চাই, তাতে যদি পরিস্থানের সাথে আমার সম্পর্ক ত্যাগও করা লাগে আমি তাই করব, কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাব না। একথা শুনে কেরামত খালু খুশি হন। এরপর বিভিন্ন সময়, প্রথমবার নাকি পরিস্থানে নিয়ে গেছেন, 2-3 ঘন্টা রেখে আবার ফেরত দিয়ে গেছেন, এরপর 2-3 দিন রেখে ফেরত দিয়ে গেছেন, এরপর মাসখানেক রেখে ফেরত দিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার হলো যে ওখানে যাওয়ার পর উনি কি দেখেন সব ভুলে যান, আসার পরে কিছু বলতে পারেন না, খালি বলেন যে পরিস্থানে গেছিলাম, কিন্তু কিছু বলতে পারেন না উনি, একদম ভুলে যান, কিচ্ছু মনে নাই ওনার। মাঝে মাঝেই বাড়ি থেকে এরকম উনি গায়েব হয়ে যেতেন, পরিবারের সদস্যরা খুঁজতো, আবার দেখা গেল উনি ফেরত আসছেন। তো একবার কি হয়, উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, সকালবেলা উনি তো দরজা খুলছেন না, বাড়ির সদস্যরা ডাকাডাকি করে নাই নাই নাই, উনি ঘরেও নেই। পরিবারের সদস্যরা দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, কেরামত খালু নাই। এই যে উনি নাই, উনি যে কোথায় যান, এটা নিয়ে কিন্তু পরিবারের সদস্যরা বিভিন্ন ওঝা কবিরাজের কাছে গিয়েছিলেন। শুধু এতটুকু বলা হয়েছিল যে তার সাথে একটা পরীর সম্পর্ক আছে, কিন্তু সেটা কোথায় গেছে, সে পরিস্থানে গেছে বা কোথায় আছে, কি করতেছে, এই বিষয়ে কোনো জিনেরা তথ্য দিতে পারছে না। কারণ যেই তাকে নিয়ে গেছে সে এমন একটা মায়াজাল সৃষ্টি করে নিয়ে গেছে, কোনো জিনেরা এই কেরামত খালুর অবস্থান শনাক্ত করতে পারছে না। সে জীবিত আছে না মৃত এটাও বলতে পারে না। অনেক সময় তো দেখা যায় যে সে কোথায় আছে, জিনেরা বলতে পারে যে সে পরিস্থানে বন্দী আছে, এটা সেটা, কিন্তু কেরামত খালুর বিষয়ে এই বিষয়ে মানে এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারে না। তো যাই হোক, উনি তো ঘরের ভিতরে নাই। এভাবে কেটে যায় 1 মাস। ওই ঘরের দরজা ওনারা বাইরে থেকে পরে লক করে দিয়েছেন, কারণ ঘরের দরজা ভেঙে তো ভিতরে ঢুকছিলেন আর কি। 1 মাস পর সকালবেলা ঘরের ভেতরে কোনো কিছু শব্দ ওই পরিবারের সদস্যরা শুনতে পান। তারা কাছে গিয়ে দেখেন, ওই জানালা দিয়ে দেখেন যে কেরামত খালু ভিতরে শুয়ে আছে। তাড়াতাড়ি করে ঘরের দরজার তালা খুলে ওনারা ভিতরে ঢোকেন। উনি সবাই দেখেন যে একদম শরীর দুর্বল হয়ে গেছে, শুকিয়ে গেছে, মনে হচ্ছে অনেক দিন খায় না। উনি ঘুম থেকে ওঠেন, ওঠার পরে বলেন যে আমাকে কিছু খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। তো পরিবারের সদস্যরা তাকে খাবার দেন, কিন্তু আসলে উনি বলতে পারেন না যে উনি কোথায় ছিলেন, এটা উনি ভুলে যান। এরপর একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুরকে ডেকে নিয়ে আসার পর হুজুর ওনার উপরে ওই নাসরিন পরীকে হাজির করান। পরী সব কথা বলে যে আমি এইভাবে তার প্রতি আসক্তি জন্মেছে, আমি তাকে ছেড়ে যাব না, কোনোভাবেই যাব না। এই কথা বলতে বলতে হঠাৎ করে কেরামত খালুর গলার স্বরটাও চেঞ্জ হয়ে যায়, মনে হচ্ছে কোনো একটা বৃদ্ধ লোকের কণ্ঠ ভেসে আসছে ভিতর থেকে। ওই বৃদ্ধ লোকটা সালাম দেয় হুজুরকে, দিয়ে বলে যে অপরাধ মার্জনা করবেন, আমি সেই হতভাগ্য পিতা, যেই পিতা হচ্ছে এই নাসরিনের বাবা। ওর কারণে পরিস্থানে আমার সম্মান একদম ধূলিসাৎ হয়ে গেছে। সে এই মানুষকে পরিস্থানে নিয়ে আসে, আবার ফেরত দিয়ে যায় অনুমতি ছাড়া। আমরা অনেকবার তাকে বুঝিয়েছি, জিনেরা এমনিতেই জেদি স্বভাবের হয়, কিন্তু আমার এই মেয়েটা আরো বেশি জেদি, তাকে কোনোভাবেই আমরা মানাতে পারছি না। আমি কথা দিচ্ছি যে আমার এই মেয়ে আপনাদের এখানে আসবে না, আর এই ছেলের কাছেও আর আসবে না, আমরা ওকে নিয়ে যাব। তবে অনুরোধ, পারলে আজকে রাতেই অথবা কয়েকদিনের মধ্যেই আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিবেন, তাহলে ও আপনার ছেলের কাছে আর আসতে পারবে না। তো এই অনুরোধটা করে যান এবং সকলের কাছ থেকে বিদায় নিন। ওদিকে কিন্তু একবার ওই বৃদ্ধ মানুষের কণ্ঠ ভেসে আসে, আবার ওই নাসরিন পরীর মেয়েলি কণ্ঠ ভেসে আসে যে বাবা না না, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না। আবার ওই বৃদ্ধ মানুষের কণ্ঠ ভেসে আসে যে চল, তোর কারণে মান সম্মান সব শেষ হয়ে গেল, আর খবরদার মানুষদেরকে উৎপাত করার জন্য আসবি না, ওকে ওর জীবন
ওর জীবনের মতো করে চলতে দে, তুই কেন ওর জীবনে এসে এরকম বিরক্ত করছিস? সে তোর উপকার করছে এই পর্যন্তই, শেষ। তাই বলে উপকারের প্রতিদানের জন্য তুই ওর জীবন তো নষ্ট করে দিচ্ছিস, চল। তো এইভাবে কিন্তু ওই দ্বৈত কণ্ঠে একই শরীরের ভিতর থেকে কথা আসতে থাকে। তো যাই হোক, একটা পর্যায়ে কথা থেমে যায়। তখন ওই কবিরাজ বলেছেন যে আপনারা খুব দ্রুত পারলে আজকে রাতটাই অথবা কয়েকদিনের মধ্যে বিয়ে দিয়ে দেন। এই যে এর পরেই খুব দ্রুততার সাথে খালুকে এই শামসুন নাহার খালার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। তো বিয়ে দেওয়ার পরে কিন্তু মোটামুটি সবকিছু স্বাভাবিক ছিল। এরপর থেকে ঘটে আরেকটা ঘটনা। এখন কিন্তু বলছে হচ্ছে, এই পর্যন্ত বলেছে হচ্ছে এই খালু, এরপরে ওই কবিরাজ বলা শুরু করেছেন যে এরপরে যে ঘটনাটা, এরপরে ওই কবিরাজ বলছেন যে বিয়ের পরপরই এই নাসরিন পরি সে এই কেরামত খালুর কাছে আসতে পারতো না। এই কারণে সে একটা ছল চাতুরির আশ্রয় নেয়, সে তার মতো করে আসতে পারতো না। সে এমন একটা পদ্ধতি অবলম্বন করে যার কারণে কেরামত খালু একটা নেশা জাতীয় জিনিসের মধ্যে ঢুকে পড়ে। এক মায়াজাল সৃষ্টি করে কেরামত খালুকে সে জুয়ায় আসক্ত করে ফেলে এবং তার মায়াজালে আবদ্ধ করে বারবার কেরামত খালু এই জুয়ায় হারতে থাকে, যার ফলে সে ঋণগ্রস্ত হয়ে যায়। বিয়ের 2 মাস পর্যন্ত ঠিকঠাক ছিল। এরপরে সে এই মায়াজালের আশ্রয় নিয়েছে, কারণ হচ্ছে খুব বেশি দিন তো ওকে আসলে তার বাবা মা ওইভাবে আটকে রাখতে পারবে না, নিজের মেয়েকে আর কতই শাসন করবে। যখন দেখেছে বিয়ে হয়ে গেছে, সে তো আগের মতো করে আর আসতে পারে না, তখন সে এই বেশ ধারণ করেছে। সে কি করেছে, স্বপ্নের মধ্যে এই কেরামত খালুর কাছে আসতো, এসে বলতো যে তোর তো অনেক অভাব, জুয়া খেলিস, টাকা পয়সারও তো দরকার আছে, আমি তোকে টাকা দিব, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে তোর বাচ্চাকে আমাকে দিয়ে দিবি। তখন নাকি কেরামত খালু রাজি হয়ে যায়। এরপর যখন ওনাদের ঘরে প্রথম সন্তান আসে, কন্যা সন্তান, এই কন্যা সন্তানকে রাতের বেলা উনি ওখানে নিয়ে যায় ওই পুকুর পাড়ে। নেয়ার পর তখন নাকি কেরামত খালু ওই অভাবের কোলে প্রথম দিকে দিতে চান না, যে না 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 তোমার কাছে দেবো না, তুমি তো পড়ি আমার বাচ্চার যদি কোনো ক্ষতি টতি করো। ওই সময় কিন্তু তার মনের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা আসলে ছিল। তখন ওই পইটা নাকি বলে যে আরে না, তোর সন্তানটা এত সুন্দর, আমি খালি একটু আদর করবো, আদর করে আবার তোকে দিয়ে দিব। আর এই দেখ 7টা ড্যাগ, তুই এই ড্যাগ থেকে তোর প্রয়োজন অনুযায়ী নিবি, তবে একবারে এক মুঠে যতটুকু ওঠে ঠিক ততটুকুই, এর বেশি নিবি না, এর বেশি নিলে কিন্তু ক্ষতি হবে। আসলে ওই নাসরিন পরি জানতো যে এই যারা জুয়ারি এরা কখনোই লোভ সংবরণ করতে পারে না। এই নাসরিন পরি নাকি ওই বাচ্চাটাকে কোলে নিয়ে একটু উল্টো দিকে ঘুরে তাকায়, আর ওই কেরামত খালু কি করছে, হাত ঢুকিয়ে পয়সা নিয়েছে। এই পয়সাটা কিন্তু স্বর্ণের পয়সা ছিল না। কেরামত খালু যেটা বলেছেন যে সেটা স্বর্ণের পয়সা ছিল না, সেটা স্বাভাবিক পয়সার মতোই ছিল। এটা যে কি পয়সা, এটা কি রূপার পয়সা নাকি, এটা আসলে উনি ওইভাবে বলতে পারেন না। তো যাই হোক, উনি 1 মুঠ নেওয়ার পরে আবার আর 1 মুঠ নিয়েছেন। এরপরে ওই অভাবটা ঘুরে তাকিয়েছে, কিছুই বলে নাই, কিন্তু আর 1 মুঠ নিয়েছে, কিছুই না, বলে এই নে তোর বাচ্চাকে নিয়ে যা, তারপর কোলে দিয়েছে। তো উনি আবার ওই পয়সাগুলো পকেটে করে নিয়ে এসে বাচ্চাকে আবার স্ত্রীর পাশে রেখেছে। ওদিকে এই যে শামসুন নাহার খালা, উনি ঘুম থেকে উঠার পর দেখেছেন তার বাচ্চার এই অবস্থা। তার স্বামীকে ডেকে তুলেছেন। তার স্বামী তো বুঝে গেছে ঘটনা কি হয়েছে। এখন এই বিষয়টা যাতে ধামাচাপা পড়ে, এই জন্য উনি উল্টো তার স্ত্রীর উপর চড়াও হয়েছেন, মারধর করেছেন, যাতে করে ওনার দোষটা স্বীকার উনি না করেন বা এটা ধরা না পড়ে। একই রকম ভাবে দ্বিতীয়বার হয়েছে। দ্বিতীয়বার খালু নাকি ওই অবয়বটার কোলে বাচ্চাকে দিতে চায়নি, বলছে তোমার কোলে দিলে বাচ্চা মারা যায়। তখন ওই অবয়বটা বলছে আরে না, কিচ্ছু হবে না, আমার কারণে বাচ্চা মরছে নাকি, বাচ্চা এমনি মারা গেছে, আমার কি দোষ, আমি তো তোকে কোলে দিয়েই দিলাম, তুই বল তখন কি তোর বাচ্চা জীবিত ছিল না? তখন খালুর আসলে মনে পড়ে না ছিল কি ছিল না, বাচ্চা তো ঘুমাচ্ছিল। তখন ওই অবয়বটা বলে আরে দে না, আমি একটু আদর করবো, আদর করেই দিয়ে দিব, কত সুন্দর বাচ্চা। তখন খালুকে ওই টাকার লোভ দেখিয়ে ওই অভাবটা ওই বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে তাকায়। আর খালুর তো ওই যে অভ্যাস, জুয়ারি, তো জুয়ার নেশা ধরিয়ে দিয়েছে।
সে একবারের বেশি আবার নিয়েছে। তখন আবার ঘুরে আবার দিয়ে দিয়েছে বাচ্চাকে কোলে, যে না নে তোর বাচ্চাকে নিয়ে যা। বাচ্চা নিয়ে যাওয়ার পর আবারও সেই বাচ্চাটা মৃত। এরপর থার্ড টাইম এই যে কে আপু, তার বেলায় একই ঘটনা ঘটেছে, কিন্তু এইবার ধরা পড়ে গেছে। তখন হয়েছিল কি, এই খালু কেবল বাচ্চাকে দিবে, মানে তখনও এক হাত দিয়ে ধরে রেখেছে, তখনও ওই অভাবটা কোলে নিতে পারে নাই, আর এক হাত দিয়ে ওই ড্যাগের ভেতর থেকে কিছু জিনিস বের করছিল। এমন সময় এই শামসুন্নাহার খালা ওখানে পৌঁছে, আর তখন ওই অভাবটা ঝপাস করে পানির মধ্যে পড়ে যায়, মিলিয়ে যায়, ওই ড্যাগগুলো চলে যায়। তখন কিন্তু খালা দেখেছিল যে খালু কিছু একটা তুলে তুলে পকেটে রাখছে, পকেটের মধ্যে অনেক কিছু আছে, পকেটটা ভরে গেছে, বুক পকেট আর কি, তার শার্টের বুক পকেট। এরপর থেকে ওই অভাবটা স্বপ্নে খালার স্বপ্নে আসে, এসে বলে যে তুই আমার জিনিস নিয়ে গেছিস, আমার শিকার নিয়ে গেছিস, ওটাকে দিয়ে দে, এটা সেইটা। এরপর থেকে খালার পিছনে লাগে, আর ওই খালুকেও স্বপ্নে দেখায়, এই তোর বাচ্চাকে নিতে পারলাম না, দিয়ে দে তোর বাচ্চাকে নিয়ে আসবি আমার কাছে। এই জন্য খালুরও কিন্তু মেজাজ গরম, বাচ্চাকে দিতে পারতেছে না, আর নতুন করে তো আর টাকা পয়সা দিচ্ছে না তাকে। খালুর জুয়া খেলার টাকা পাচ্ছে না উনি, ওনার বিষয়ে সবাই খুব সতর্ক হয়ে গেছে, সবাই তাকে টাকা পয়সা দেয় না, এই জন্য তার মেজাজ খুব গরম থাকে, জুয়ারিদের যেটা হয় আর কি। তো যাই হোক, এইভাবেই চলছিল। এর মধ্যে বারবার নেয়ার চেষ্টা করেছে, সর্বশেষ পুকুরে যখন ওই বাচ্চাকে কে আপুকে নিয়ে গেছে তখন অ্যাটাক করেছে। এই বিষয়গুলো জানান ওই কবিরাজ। এখন সমাধান কি? সমাধানে তো যেতে হবে। তো যখন কবিরাজ এই বিষয়গুলো জানান যে বাবা এই কাজ করেছে, তখন কিন্তু উপস্থিত লোকজন তারা তাদের রাগ আর ধরে রাখতে পারে নাই, ধরে কয়েকটা মার লাগিয়ে দিয়েছে আর কি। এতে করে খালু আসলে বেশ রাগান্বিত হন যে এরকমভাবে শ্বশুর বাড়িতে এসে মারধর খাইলাম, উনি যে এত অপকর্ম করেছে এই বিষয়ে অনুশোচনা নাই, কিন্তু মার খেয়েছে তাতে ওনার আত্মসম্মানে লেগেছে, এমন একটা অবস্থা হয়েছে আর কি। উনি রাগ করে ওখান থেকে চলে যান। তবে ওই নাসরিন যে পরী, তাকে কিন্তু হাজির করা হয়েছিল একজন তুলা রাশির শরীরের উপরে। নাসরিন পরী স্বীকার করেছে যে এই কাজগুলো সেই করেছে, মূলত এই কেরামত খালুকে সে সংসার করতে দেবে না, এইভাবে জুয়ার নেশা এটা সেটা তাকে ধরিয়ে দিয়েছে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে, বা এই সন্তান যেহেতু খালুর কারণে মারা গেছে, খালা একসময় রাগ করে খালুকে ডিভোর্স দিয়ে দেবে, আর ডিভোর্স দিয়ে দিলে তখন আবার এই নাসরিন পরী তার কাছে আসার সুযোগ পাবে। আর যখনই এই বাচ্চাকে কোলে নেওয়ার পর একটু ঘুরে তাকে তার দিকে নজর দেওয়ার সাথে সাথেই ওই বাচ্চার সমস্ত রক্ত সে শুষে নেয়, শুষে নিয়ে সে শক্তিশালী হয়। আর এই যে ড্যাগের ভিতর থেকে একবারের বেশি দুইবার নিয়ে যাবে না, এটা হচ্ছে একটা প্রতারণা ছিল। কারণ সে জানতো যে জুয়ারিরা কখনো লোভ সংবরণ করতে, শুধু জুয়ারি না, যে কেউ এই ধরনের সিচুয়েশনে লোভ সংবরণ করতে পারবে না। তখন বলবে যে তুমি একবার থেকে বেশি দুইবার নিচে তোমার বাচ্চাকে মেরে ফেলছি। এটা একটা প্রতারণা ছিল, মূলত এটা একটা কৌশল অবলম্বন করেছে সে। আর এই বাচ্চাগুলোকে সে মেরে সে শক্তিশালী হয়েছে, এটা সত্য। সেই সাথে তার সংসারটাকে শেষ করে দেওয়াও ছিল এই নাসরিন পরীর উদ্দেশ্য। নাসরিন পরী এটা স্বীকার করে এবং সে বলেই দেয় যে কোনোভাবেই এই কেরামতকে তার থেকে আলাদা করা যাবে না। যেখানে পরিস্থানের বড় বড় জিন পরীরা পারে নাই, সেখানে তোমরা কবিরাজরা পারবা না। ও আমার উপকার করছে, আমি আল্লাহর নামে শপথ করছি যে তার সাথে আমি থাকবই, ও যতদিন জীবিত আছে আমি তার সাথেই থাকব। তো ওই যে খালু ওখান থেকে চলে গেলেন, এর কিছুদিন পর খালা বুঝতে পারেন উনি আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর হচ্ছে এই যে শামীম ভাই, উনি জন্মগ্রহণ করেছেন। খালু এখনো মাঝে মাঝে তার সন্তানদেরকে দেখতে আসেন, যেহেতু সন্তান তার। তবে তার সন্তানরা খালুর প্রতি আসলে অতটা দরদ বা ভালোবাসা না থাকারই কথা। তবে উনি বাবা হিসাবে তাদেরকে দেখতে আসেন বলে আমাকে মাসুদ রানা ভাই জানিয়েছেন। আর খালু কিন্তু এখনো অস্বাভাবিক, ওনার ওই যে জুয়ার যে ব্যাপারটা উনি এখনো ছাড়তে পারেন নাই। শোনা যায় যে এখনো ওই নাসরিন পরীর সাথে ওনার যোগাযোগ রয়েছে, যেহেতু ওনার সাথে শামসুন্নাহার খালার সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে, আর উনি তো মুক্ত, উনি নতুন করে আর কোনো সংসার করতে পারেন নাই, আর পারবেন কিনা সেটাও নিশ্চিত না। আর নাসরিন পরী উনি যাবার আগে জানিয়েছেন যে যেহেতু এই মেয়েটাকে আমি নিতে পারলাম না, যেহেতু ধরা পড়ে গেছি, আমিও বলে দিচ্ছি এই মেয়েটার আমি সহজে বিয়ে হতে দেব না।
এই কেয়া আপুর বর্তমান বয়স 28 বছর, 28 থেকে 30 বছরের মধ্যে এরকম হবে আর কি। ওনার এখনো বিয়ে হয়নি। অনেক বিয়ের কথা আসে, কথা হয়, শেষ মুহূর্তে কোনো এক কারণে বিয়ে ভেঙে যায়। এখনো কিন্তু এই কে আপু এই অবস্থাতেই আছেন। আর এই যে শামীম ভাই, ওনার তো এখনো আসলে বিয়ে করার মতো অবস্থা ওনার হয়নি। তবে কে আপুর প্রতি ওই নাসরিন পরীর একটা ক্ষোভ রয়েছে, যেহেতু তাকে নিতে পারে নাই, এই কারণেই তার সাথে এই একটা সমস্যা রয়ে গেছে আর কি। তা আমরা দোয়া করি যেন দ্রুত সেই সমস্যা কেটে যায়। আর মাসুদ ভাই জানিয়েছিলেন যে খালুর কোনো বক্তব্য এই বিষয়ে, খালু আসলে মানে ওনার জায়গা থেকে আসলে কি হয়েছিল, আরও কিছু তথ্য জানা যায় কিনা, এই বিষয়ে মাসুদ রানা ভাই কোনো তথ্য নিতে পারেন নাই। খালুর সাথে ওনার মাঝে মাঝে দেখা হয়, এমনি সালাম দেয়া, কেমন আছো, ভালো, এতটুকুই হয় আর কি, এর বাইরে আর কিছু হয় না। খালুর মা বাবা মারা গেছেন, বেশ অনেকদিন হয়ে গেছে ওনারা মারা গেছেন। তো এইভাবেই চলছে, এইভাবেই একটি সংসার ভেঙে গেছে। দুইটা সন্তান, নিষ্পাপ সন্তান পৃথিবী থেকে চলে গেছে, আর একটা সন্তানের বিয়ে হচ্ছে না, এইভাবেই চলছে। প্রিয় লিসেনার্স, আমরা দোয়া করব যেন কে আপুর খুব তাড়াতাড়ি খুব ভালো জায়গায় যেন বিয়ে হয়, উনি স্বাভাবিকভাবে উনি ওনার জীবনযাপন করতে পারেন। আর খালুর জন্য দোয়া করব। আসলে উনি তো একটু বাউন্ডুলে প্রকৃতির থাকলেও শুরু থেকেই তো ওনার এই সমস্যা ছিল না, মূলত একটা বিষয়ের প্রেক্ষাপটে ওনার মধ্যে এই বিষয়টার সৃষ্টি হয়েছে। তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা ওনাকেও স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন, যেন এই বিষয় থেকে উনি দ্রুত বের হয়ে আসতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুক। এই নাসরিন পরিরূপ বোধোদয় হোক, তার কারণে একটা পরিবার পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে তাকে অনেক বুঝিয়েও সেই হুজুর বুঝাতে সক্ষম হন নাই, কারণ সে খুব জেদি পরি। এই জন্য আজকের ঘটনার শিরোনাম আমরা দিয়েছি জেদি পরি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ইয়াসার বইটি যারা এখনো সংগ্রহ করতে পারেননি, তারা কিন্তু অনায়াসে রকমারি থেকে সংগ্রহ করে নিতে পারেন। রকমারির লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আমাদের এই মাসুদ রানা ভাইয়ের বর্তমান অবস্থা, ওনার যে ছবিগুলো, এগুলো আমরা পোস্ট করে দিব, ইনশাল্লাহ আপনারা সেটা দেখতে পাবেন। আশা করব আমরা সবাই সতর্কতার সাথে ড্রাইভ করব, আর যেই জায়গাগুলোতে এই সমস্যা রয়েছে সেই জায়গা দিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করব, তাতে করে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা থেকে আমরা হেফাজত থাকব। এছাড়া আরও কিছু দোয়া রয়েছে, গাড়িতে ওঠার সময় যেই দোয়াগুলো থাকে সেটা আমরা পড়ব। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি আমরা বেঁচে থাকতে চাই, আল্লাহ তাআলার হেফাজত বা আশ্রয় কামনা করি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, তো এই দোয়াটা আমরা পড়ব। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় লিসেনার্স, ঘটনা যখন ঘটেছিল সেটা মুক্তিযুদ্ধেরও আগের, আর ওই সময়ে ওনার বয়স 15 থেকে 17 বা এরকম হবে আর কি। আব্দুর রশিদ দাদা নিজেও আসলে এক্স্যাক্ট বলতে পারেন ওনার অ্যাকচুয়াল বয়স কত, কারণ আসলে ওনারা তো ওইভাবে হিসাব করে জন্মদিন বা সালগুলো মনে রাখতেন না। বর্তমান তার ভোটার আইডি কার্ড অনুযায়ী 75-76 বছরের মতো বয়স আর কি। তো যাই হোক, ওই সময় তো উনি একদম ডান পিঠে কিশোর ছিলেন। আর ওনার কিছু বন্ধু বান্ধব ছিল, তার মধ্যে এক বন্ধুর নাম ছিল হচ্ছে মনা, আর একজনের নাম ছিল আক্কাস। তো এই তিনজন কিন্তু সবসময় একসাথে থাকতেন। আর গ্রামের ডান পিঠে কিশোরদের কিন্তু একটা কমন বদ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে শীতের সিজনে যখন স্পেশালি খেজুর গাছের রস সংগ্রহ করা হয়, তখন রাতের বেলা গিয়ে সেই রস চুরি করে খাওয়া। তো গ্রামে কিন্তু যারা কিশোর রয়েছেন তারা এই কাজটা, এই অপকর্মটা বেশ মজা করেই করে থাকেন। কেন বলছি, এর মধ্যে তারা একটা অন্য ধরনের আনন্দ পান। যদিও বা এটা যে খুব বড় ধরনের পাপ কাজ এই চিন্তা করে করেন না, তারা একটা আনন্দ নিয়েই এই অপকর্মটা করেন। তো এই ডান পিঠের স্বভাবটা কিন্তু অনেকের মধ্যেই আগে ছিল। এখন তো আসলে গাছগাছালি কমে গেছে, খেজুর গাছও কমে গেছে, যার ফলশ্রুতিতে সেই আগের সেই পরিবেশটা এখন আর নাই। খেজুর গাছের রসও আগের থেকে কমে গেছে। আগে কি হতো, খেজুর গাছে যখন হাড়ি পাতা হতো, সারা রাত ধরে হাড়ি পাতার পর দেখা যেত হাড়ির রস উপচে পড়ছে। আর এখন কি হয়, আধা হাড়ি রসও কিন্তু হয় না। তো যাই হোক, রসেরও আধিক্য ছিল,
ঠিক তেমনি ডান পিঠে কিশোরদেরও আধিক্য ছিল, যারা পাল্লা দিয়ে রস চুরি করে খেত। তো ওনাদেরও কিন্তু এই বদ অভ্যাস ছিল। তো একবার কি হলো, রাতের বেলা তারা রস চুরি করবেন। রস চুরি করবেন বলতে চুরি করে বাসায় আনবেন না, মানে ওখান থেকেই খেয়ে হাঁড়িটা আবার যথাস্থানে রেখে দেবেন আর কি। তো এই আব্দুর রশিদ দাদার বাড়ি থেকে তার অন্য দুই বন্ধুর বাড়ি অনেক দূরে ছিল, বিষয়টা এরকম না, পায়ে হেঁটে 10 মিনিটের পথ। আর মনা এবং আক্কাসের বাড়ি আবার পাশাপাশি ছিল। তো আগে থেকেই তো কথা বলা ছিল। তো আব্দুর রশিদ দাদা রাতের বেলা ওই মনা এবং আক্কাসকে ডাকতে যাবেন। তো পরিকল্পনা ছিল রাত অনেক গভীর যখন থাকবে, মোটামুটি রাত 2-2:30 এই সময়, কারণ ওই সময় হাড়িতে রস একদম মানে টইটুম্বুর অবস্থা থাকে আর কি। আর ওনারা যেমন ডান পিঠে ছিলেন, সাহসীও ছিলেন মারাত্মক। ভয় ডর বলতে আসলে কি জিনিস এটা ওনারা আসলে টেরই পেতেন না। তো যাই হোক, রাত যখন নেমে আসলো, পরিকল্পনা অনুযায়ী আব্দুর রশিদ দাদা অন্য দুইজনকে ডাকতে গেলেন। ডাকতে যাওয়ার পথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিকভাবেই তাদেরকে ডেকে হাঁটা শুরু করেছেন। তো ওই রাত্রে আকাশে চাঁদ থাকলেও কুয়াশা ছিল বেশ অনেক, 3-4 হাত দূরে, কোনো কিছু ভালো করে বোঝা যাচ্ছিল না। যতদূর মনে পড়ে আব্দুর রশিদ দাদা বলেছেন আর কি, তার যতটুকু স্মৃতি, সময়টা ছিল জানুয়ারি মাস। আর জানুয়ারি মাসে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে, আর ওই সময় তো গাছগাছালিও বেশি ছিল, ঠান্ডাও বেশি পড়তো। আর গ্রামে তো এমনিতেই ঠান্ডা একটু বেশি পড়ে। আর ওই সময় মুক্তিযুদ্ধের আগে ওই গ্রামে বাড়িঘর তো এরকম এত ঘনবসতি ছিল না, ওই সময় তো অনেক ফাঁকা ফাঁকা বাড়ি ছিল, একটা বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব অনেক বেশি ছিল। তো গভীর রাতে তো 3 জন হেঁটে চলছেন, চারদিকে ঝিঝি পোকার ডাক, আবার শেয়াল বন বিড়ালের ডাকও কিন্তু চারদিক থেকে ভেসে আসছে কিছু সময় পর পর। মানে এক ধরনের অন্যরকম পরিবেশ, এক ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছিল চারদিকে। আর 3 জন তো কোনো ভয় ডর ছাড়াই কাজ করে যাচ্ছেন, মানে এগিয়ে যাচ্ছেন। তো এইভাবে হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাগুলো পেরিয়ে গ্রামের শেষ দিকে একটা জায়গায় আসেন। ওখানে জোড়া খেজুর গাছ ছিল একটা, ওই খেজুর গাছের রস আবার খুব বেশি হতো আর কি। তো ওনারা ওই যে জোড়া খেজুর গাছ যেখানে, ওই জায়গার কাছে পৌঁছে যান। চারদিকে তো নীরবতা, আর চাঁদের আবছা আলো, কুয়াশা তো রয়েছেই, তবে খেজুর গাছের কাছে আসার পরেও মনে হচ্ছে যে কুয়াশাটা এইখানে কিছুটা কম। আব্দুর রশিদ দাদা বলেছেন ওরা যখন রওনা করেছেন তখন কুয়াশাটা কিন্তু বেশি ছিল, কিন্তু খেজুর গাছের ওখানে বেশ পরিষ্কার মনে হয় আর কি, আশেপাশে বেশ কিছুটা জায়গা আর কি, পাশেই তাল গাছ রয়েছে, তাল গাছের কাছে আবার খেজুর গাছ রয়েছে। তো ওনারা যখন খেজুর গাছের কাছে আসে তখন আব্দুর রশিদ দাদা আবার গাছে অন্য 2 জন থেকে ভালো মানে উঠতে পারতেন আর কি। তো আব্দুর রশিদ দাদার বন্ধুরা, এই যে মনা এবং আক্কাস, ওনারা কি করেছেন, আব্দুর রশিদ দাদাকে গাছে উঠিয়ে দিয়েছেন, যে উনি উঠে গিয়ে ওই রসের যে হাড়ি বা ঠিলা বলে ওনার আঞ্চলিক ভাষায়, ওই ঠিলাটা দাদার নিচে নিয়ে আসবেন, তারপর 3 জন মিলে খাবেন। তারপর আবার আব্দুর রশিদ দাদা উপরে গিয়ে ওই ঠিলাটা বা হাড়িটা পেতে আসবেন। আব্দুর রশিদ দাদা তো ওই জোড়া খেজুর গাছে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো দাদার বর্ণনা অনুযায়ী গাছ দুটো মোটামুটি বেশ ভালোই লম্বা ছিল। দাদা গাছে ওঠা শুরু করলেন, আর তার 2 বন্ধু মনা এবং আক্কাস ওরা নিচে দাঁড়িয়ে আছেন। তো দাদা গাছ বেয়ে উঠতে উঠতে একদম ওই গাছের মাথার দিকে ওই হাড়ির কাছে পৌঁছে গেলেন। এবার দাদা যখন ওই হাড়িতে হাত দেবেন তখন একটা জিনিস উনি খেয়াল করলেন, দেখলেন যে চোখের সামনে ওই হাড়ির পাশ ঘেঁষে একটা চিকন সুতার মতো কিছু একটা একবার সামনে আসছে আবার সরে যাচ্ছে, একবার সামনে আসছে আবার সরে যাচ্ছে। তো চিকন সুতার মতো জিনিসটা, এই জিনিসটা অন্য 8-10টা সুতার মতো স্বাভাবিক সুতা ছিল না। মনে হচ্ছে এই সুতাটা এমন যে এটার জীবন রয়েছে, এটা নড়াচড়া করছে, এটা মনে হচ্ছে এর মধ্যে স্নায়ু রয়েছে, এটা কোনো কিছু খুঁজছে, কোনো জায়গায় লাগলে হয়তো সেখান থেকে শুষে খেয়ে ফেলবে। যেমনটা মশা তার সুর শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে রক্ত শুষে খায়, মনে হচ্ছে এটা একটা সুর জাতীয় কিছু, ওইটা এইখানে এসেছে। আর এই জিনিসটা সোনালী রঙের, বেশ চকচক চকচক করছিল, চাঁদের আলোতে এই জিনিসটা আরো বেশি জ্বলছিল।
এই দৃশ্য দেখে দাদা প্রথম দিকে চিন্তা করেছেন যে অনেক সময় ওই যে ঘুড়ির সুতা কেটে যায়, ঘুড়ি আবার খেজুর গাছে বেঁধে থাকে, সেইটা সুতা এরকম হচ্ছে কিনা। কিন্তু না, সুতা তো এরকম কিলবিল করবে না, একটা মাত্র সুতা কিন্তু কিলবিল করছে, মনে হচ্ছে সামনে আসছে এবার পেছনে সরে যাচ্ছে। তখন দাদা একটু ভয় পান যে জিনিসটা আসলে কি। আর উনি নিচে ওনার দুই বন্ধু মনা এবং আকাশকে বলছেন যে এই তোরা কি কিছু দেখতে পাচ্ছিস, এই দেখ আমি কি যেন একটা দেখতেছি। তখন ওনারা আবার নিচ থেকে বলেন হ্যাঁ তাই তো, আমরা তো দেখতেছি ওই সুতা, এই সুতা আবার কোত্থেকে আসলো রে। যেহেতু শীতের রাত, ওই সুতা কিছু দূর গিয়ে তো দেখা যাচ্ছে না যে ওইটার উৎসটা আসলে কোথায়। এই জন্য ওনারাও বলতে পারছেন না যে কোথায়, কারণ ওইটা কাছাকাছি জায়গায় একটু চকচকে ভাব থাকলেও দূরে তো অন্ধকার, ওইখানে তো আর আসলে ভাবে বোঝা যাচ্ছে না জিনিসটা কোত্থেকে আসছে। তখন দাদা কি করেন, আর ওই হাড়িটা পারেন না, উনি দ্রুত খেজুর গাছ থেকে নিচে নেমে আসেন। নিচে নেমে এসে বলেন যে আমার কাছে ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না, চল এখান থেকে চলে যাই, ওই তাল গাছের কাছে আর একটা খেজুর গাছ আছে, ওখানেও হাড়ি পাতা আছে, ওই জায়গাটাতে যাই। তো দাদা এবং তার দুই বন্ধু মনা এবং আকাশ, ওনারা দুজন ওই তাল গাছের দিকে যাওয়া শুরু করেছেন। তো তাল গাছের কাছাকাছি যখন গিয়েছেন তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনারা দেখতে পান। ওনারা দেখতে পান এই বিশাল তাল গাছের মাথায় এক পা, আর তার থেকে দূরে যে আর একটা খেজুর গাছ রয়েছে, যেই খেজুর গাছের রস ওনারা আবার পাড়তে যাচ্ছেন, ওইখানে আর একটা পা দিয়ে একটা ভয়ঙ্কর দানবাকৃতির কোন একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আর তার শরীর থেকে এইরকম বেশ কিছু সুতোর মতো জিনিস বের হয়েছে, যেটা এরকম কিলবিল করছে। সেইটাই মূলত একটা ওই খেজুর গাছের কাছে গিয়েছিল। ওই জিনিসটার মাথা ছিল না, বুকের উপর দুটো চোখ এবং পেটের কাছে মুখ রয়েছে, এবং সেই মুখে বড় বড় দাঁত রয়েছে। আর বুকের উপর যে চোখ দুটো রয়েছে, সে দুটো চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। আর এই যে এই রশিদ দাদা, মনা এবং আকাশ দাদা, এই তিনজনের দিকেই ওই অবয়বটা তাকিয়ে আছে। এই তিনজন তো একদম ভয়ে জমে গিয়েছেন, নড়াচড়াও করতে পারছেন না। কিন্তু এমত অবস্থায় এই যে রশিদ দাদা, উনি বলছেন অন্য দুজনকে, মনা আকাশ খবরদার দৌড় দিস না, আমি মুরব্বীদের মুখে শুনছি এই জিনিসটাই তাল গাছে থাকে, মাঝে মাঝে কেউ কেউ দেখে, তবে এই জিনিসটা কারো কোনো ক্ষতি করে না, তবে দৌড় দিলে কিন্তু ক্ষতি করতে পারে। দৌড় দেওয়া যাবে না, ঘুরে আস্তে করে হেঁটে চলে যাই, চল, আজকে আর রস খাওয়া যাবে না। তখন ওনারা কি করেছেন, উল্টো দিকে ঘুরে ওনারা হাঁটা ধরেছেন। তো ওনারা কিন্তু আসলে এরকম নামাজ রোজা করতেন না, আর মানে ওই সময় আসলে ওনাদের বয়স কিশোর বয়স, তো ওইভাবে নামাজ রোজা শেখেনও নাই, আর দোয়া কালাম ওরকম জানতেন না। তো সাহসী ছিলেন বেশ। তো ওনারা কোনো দোয়া কালামও আসলে যেহেতু জানতেন না, পড়েন নাই, ওনারা উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে প্রথমে ওই যে মনা এবং আকাশ, ওনাদের দুইজনের বাড়ির কাছে এই রশিদ দাদা এগিয়ে দিয়েছেন। এরপর আব্দুর রশিদ দাদা উনি নিজেই একা একা হেঁটে হেঁটে ওনার বাড়িতে চলে আসেন। এরপর বাকি রাত ঘুমিয়ে কাটিয়ে দেন। ওই দুই বন্ধুর একটু জ্বর হয়েছিল, কয়েকদিন পরে সেটা ঠিকও হয়ে যায়, ঝাড়ফুঁকও করতে হয়নি। কিন্তু এই আব্দুর রশিদ দাদার কোনো জ্বর বা অন্য ধরনের কোনো সমস্যাও হয়নি। আর এটার ফলে তাদের উপর যে কোনো কিছুর আসর করেছে বিষয়টা এরকমও না। তবে ওই এলাকাতে যারা ওই সময় মুরব্বীরা ছিলেন, তারা বলেছেন তারাও বিভিন্ন সময় এই জিনিসটা দেখেছেন, তবে কারো কোনো ক্ষতি করেনি। মানে হঠাৎ করে চলার পথে দেখেছে, দেখলে কেউ কেউ অজ্ঞান হয়ে গেলেও তার উপর যে আসর করেছে বিষয়টা এরকম না। তবে কেউ মারাও যায়নি, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আর ওখান থেকে মূলত ভয় পাওয়া লোকের অভাব নাই, তবে মারা গিয়েছে এমনটা আসলে শোনা যায়নি। আর বহু বছর ধরে ওই জিনটা ওখানেই রয়েছে। স্থানীয়ভাবে ওই জিনটাকে ব্রহ্মদৈত্য জিন বলা হয়, যদিও বা ব্রহ্মদৈত্য জিনের সাথে এই জিনের আসলে অনেক পার্থক্য রয়েছে। সাধারণত ব্রহ্মদৈত্য জিন আমরা দেখতে পাই শ্মশান বা এই টাইপের জায়গাগুলোতে থাকে। সাধারণত তাল গাছে ব্রহ্মদৈত্য জিন থাকলেও ব্রহ্মদৈত্য জিনগুলোর যে বৈশিষ্ট্য সেটার সাথে এটা মেলে না। আর এগুলোকে মূলত আমরা স্থানীয় ভাষায় কল্লা কাটা দেও, স্কন্ধ কাটা, নীলকণ্ঠে এগুলো বলে থাকি।
আসলে স্থানীয়ভাবে তো অনেকে বিভিন্ন ধরনের শব্দ চয়ন করেন, সেই কারণেই হয়তোবা এই জিনটার নাম তারা দিয়েছিলেন ব্রহ্মদৈত্য জিন। তো যাই হোক, এই যে আব্দুর রশিদ দাদা, উনি কিন্তু এখনো ভালো আছেন, সুস্থ আছেন, আর এখনো কিন্তু নিজের হাতে ওনার ক্ষেতে ধান রোপণ করেন। এখনো কিন্তু উনি কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করছেন। ওনার আগের ঘটনা যখন আমরা প্রচার করেছিলাম, তাহমিদ কিন্তু ওনার কাছে গিয়েছে এই ঘটনা শুনিয়েছিলেন এবং উনি খুব খুশি হয়েছিলেন, যার ফলশ্রুতিতে উনি আরও ঘটনা, ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা তো রয়েছে ওনার দীর্ঘ এই জীবনে, সেই সাথে ওনার পরিচিত তো অনেকে রয়েছেন, তাদের সাথে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু তাহমিদ ভাইকে উনি জানাচ্ছেন। এবং ওনার এই ঘটনা আমাদের এত লক্ষ লক্ষ লিসেনাররা শুনছেন, এটা জেনেও উনি খুব পছন্দ করেছেন। আশা করছি আব্দুর রশিদ দাদার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো।